সম্মানিত দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দূর দূরান্তের দেশ অথবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যেখান থেকে আমার সাথে সংযোগ হয়েছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের নতুন একটা এপিসোডে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, এখন থেকে কিছুক্ষণ আগে আমি একটা ছোট্ট মেয়ের জীবনের বাস্তব গল্প পড়লাম, যার নাম হচ্ছে পড়শি। পড়শি জীবনের গল্পটা পড়ে আমার কাছে মনে হচ্ছিল, গুরুজনেরা কথায় কথায় বলে যে দুই নৌকায় পা দিয়ে কখনো নদী পার হওয়া যায় না, লোভে পাপ আর পাপে মৃত্যু। বিশ্বাস করেন, ছোট্ট মেয়ে পড়শি যে ভুলটা করেছে, আমাদের সমাজে প্রত্যেকটা ছেলে মেয়ে এই ধরনের ভুলগুলো করে। আপনি বিশ্বাস করতে পারবেন না, ছোট্ট একটা ভুল কীভাবে ফুলের মতো সাজানো পড়শির জীবনটাকে ভেঙে তছনছ করে দিয়েছে। আপনি যদি আপনার জীবনে এই ধরনের ভুলগুলো করতে না চান, তবে খুবই মনোযোগ দিয়ে পড়শি জীবনের এই বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনে যান। ধন্যবাদ সবাইকে। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমার নাম হচ্ছে পড়শি, আমার বাড়ি কুমিল্লা চাঁদপুর। প্রিয় দর্শক শ্রোতা, আমার জীবনের গল্পটা আমি আমার ছোটোবেলা থেকে শুরু করি। আমি যখন ছোট, তখন আমি দেখতে পাই আমার আশেপাশে যত ছোট ছোট ছেলেমেয়েগুলো আছে, তারা সকালে স্কুলে যেত। বাট আমি খুব খেয়াল করে দেখি যে আমার মা আমাকে কখনো স্কুলে যেতে দিত না। আমি যখন স্কুলে যাওয়ার জন্য রেডি হইতাম, তখন মা আমাকে অনেকগুলো হাঁড়ি পাতিল দিয়ে আমাকে পুকুর পাড়ে পাঠাই দিত। আমায় বলতে, যাও পুকুর পাড় থেকে হাঁড়ি পাতিলগুলো ধুয়ে নিয়ে আসো। আমার খুব মনে আছে, আমি মাথায় করে হাঁড়ি পাতিল নিয়ে পুকুর পাড়ে চলে যেতাম। সন্ধ্যাবেলায় যখন আমি পড়তে বসতাম, আমার মা আমাকে ডেকে বিভিন্ন কাজের কথা বলতো। আমার না পড়াশোনা করার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমি কখনো পড়াশোনা করতে পারি না। আমি যখন একটু একটু করে বড় হই, তখন আমি বুঝতে পারি না, কারণে অকারণে আমার মা আমার গায়ে হাত তোলে। আমাকে একটুও দেখতে পারে না, আমাকে কথায় কথায় প্রচুর পরিমাণ শাসন করে। বাট আমার বাবার ব্যাপারটা ছিল একটু ভিন্ন। আমার বাবা আমাকে প্রচুর আদর করত। আমি খুব খেয়াল করে দেখতাম, বাবা প্রতিদিন রাতের বেলায় বাসায় এসে আমাকে একটা করে কমলা দিত। আমার বাবার কথা আমি বলে শেষ করতে পারবো না। ছোটোবেলা থেকে বাবা আমাকে একেবারে মাথায় করে বড় করেছে। বাবা যতক্ষণ বাসায় থাকে, ততক্ষণ আমার মা আমাকে অনেক বেশি আদর করে। কিন্তু আমার বাবা যখন বাইরে চলে যায়, তখন মা আমার সাথে শিয়াল কুকুরের মতো ব্যবহার করে। আমি যখন একটু বড় হই, তখন আমি আস্তে আস্তে চিন্তা করতে থাকি যে আমার মা কেন আমার সাথে এরকমটা করে। একটা পর্যায়ে আমি জানতে পারি, আমি যাকে মা বলে ডাকি, সে আসলে আমার মা না, সে হচ্ছে আমার সৎ মা। আমি যখন এই দুনিয়াতে আসি, আমার মা আমাকে জীবন দিয়ে আমার মা পরপারে চলে গেছে। আপনারা হয়তো অনেকেই দেখবেন, কৃষক যখন মাঠে ধান বোনায়, একটা সুন্দর সুষ্টি ধান সে নরম মাটিতে ফেলে। একটা পর্যায়ে ধান থেকে একটা গাছ হয় এবং মূল যে ধানটা সেটা মরে যায়। তেমনি আমি যখন দুনিয়াতে এসেছিলাম, তখন আমার মা কবর দেশের বাসিন্দা হয়ে গেছিল। বাট এই ব্যাপারটা আমি ছোটোবেলায় জানতাম না। যাই হোক, তখন থেকে আমি আমার সৎমাকে একটু ভিন্নভাবে দেখি। আমি আমার নিজের কাজগুলো নিজে করি। আমি তখন পড়াশোনা করার জন্য একটু চেষ্টা করি। বাট আমার সৎমা যখন আমাকে স্কুলে যেতে দিত না, আমার বাবা যখন বাসায় আসতো, আমি বাবার কাছে বলতাম যে বাবা, মা আমাকে স্কুলে যেতে দেয় না। তখন বাবা একটু লেট করে কাজে যাইতো। আমার আব্বা একটা মিলে কাজ করতো, একটা কাপড়ের মিলে আমার আব্বা কাজ করতো। তো আমার আব্বা তখন থেকে প্রতিদিন 9টা বাজে কাজে যাইতো, আর যাওয়ার সময় আমাকে সাথে করে নিয়ে যাইতো, আমাকে স্কুলে দিয়া তারপর আব্বা কাজে যাইতো। অ্যান্ড স্কুল থেকে যখন আমি আসতাম, আমার বাবা থাকতো না, আমার মা তখন আমার সাথে খুব খারাপ ব্যবহার করতো। যাই হোক, এরপর আমি মোটামুটি একটু বড় হই, আমি দুনিয়াদারি সম্বন্ধে একটু একটু করে বুঝতে পারি। আমি যখন প্রাইমারি স্কুল শেষ করে ক্লাস 6-এ ভর্তি হই, তখন আমার মা আমার আব্বার সাথে প্রচুর পরিমাণ ঝগড়া করে। আমাকে বলে যে এই মেয়েকে পড়াশোনা করাবো না, কারণ তাকে পড়াশোনা করাতে অনেক বেশি টাকা পয়সার দরকার। যাই হোক, এরপর আমার আব্বা বলে যে না, আমি আমার মেয়েটাকে পড়াশোনা করাবো। কেননা আমাদের স্কুলের শিক্ষকরা আমার বাবার কাছে বলেছিল যে আমার মেধা নাকি অনেক ভালো। তারা বলতো যে আপনার মেয়েটাকে যদি পড়াশোনা করেন, তাহলে আপনার মেয়েটা একটা সময় অনেক ভালো করতে পারবে। যাই হোক, তখন থেকে বাবা আমার প্রতি একটু মনোযোগী হয়। আমি তখন 6 থেকে 7 এবং যখন ক্লাস 8-এ পড়ি, ক্লাস 8-এ পরীক্ষা দিয়ে যখন আমি ক্লাস 9-এ উঠি, আমি আমার ব্যাপারে একটুখানি বলে রাখি, আমি আসলে আমাদের এলাকাতে একটু সুন্দরী মেয়ে ছিলাম। সবাই আমাকে সুন্দরী বলে ডাকতো। আমার নামটা অনেকেই জানে না, আমার নাম যে পড়শি এটা আমাদের এলাকার বেশিরভাগ মানুষরাই জানে না। সবাই আমাকে সুন্দরী বলে আমাদের এলাকায় ডাকে।
আমি যখন ক্লাস 8-এ ফাইনাল পরীক্ষাতে 9-এ উঠি, তখন একটা সময় আমার মা আমার বাবাকে বলতেছিল যে তোমার মেয়েটা তো অনেক সুন্দর অ্যান্ড বিভিন্ন জায়গা থেকে মেয়ের জন্য বিয়ের প্রস্তাব আসতেছে, একটা কাজ করো না, তুমি তোমার মেয়েটাকে বিয়ে দিয়ে দাও। তখন আমার আব্বু মোটামুটি একটু উইক হয়ে গেছে, আগের মতো অতটা কাজ করতে পারে না, একদিন কাজ করলে 3 দিন করতে পারে না। তখন আমার আব্বু চিন্তা করতেছে যে একটা সময় যদি আমি অনেক বেশি দুর্বল হয়ে যাই, অনেক বেশি অসুস্থ হয়ে যাই, তাহলে আমার মেয়েটার কী হবে, তাকে তো আমার বিয়ে দিতে হবে। আচ্ছা, আমি একটা ব্যাপার এখানে রেখে গেছি, আমার কিন্তু 2টা সৎ বোন আছে। আমার সৎ বোনগুলোকে আমার সৎমা যেভাবে দেখে, আমাকে কোনো দিন আমার মা সেভাবে দেখে না। যাই হোক, এরপরে আমার আব্বাকে যখন এই কথাগুলো বলা হলো, তখন আমার আব্বা বলতেছে যে ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমি ছেলে দেখি। বাট আমার সৎমা তখন বলতেছিল যে আমার কাছে একটা ছেলে আছে, ছেলেটা অনেক ভালো, ছেলে হচ্ছে দুবাইতে থাকে এবং তার পরিবারের অবস্থাও ভীষণ ভীষণ ভালো, ছেলের অনেক টাকা পয়সা আছে, ঘর বাড়ি আছে। তখন আমার আব্বা করে কি যে ঠিক আছে, আমার আব্বা আমার মাকে বলে যে ছেলের ঠিকানা দাও। তো আমার মা যখন ছেলের ঠিকানা দেয়, আমার আব্বা যথারীতি সেই গ্রামে যায়। অ্যান্ড গ্রামে গিয়ে আমার আব্বা বাড়ি ঘর দেখে আব্বা অবাক হয়ে যায়। ছেলের বিশাল বড় বাড়ি এবং মানে ওনাদের অনেক জায়গা সম্পত্তি, ছেলে নাকি অনেক টাকা পয়সার মালিক। আমার আব্বা এগুলো দেখে টেকে বাড়িতে আসে। আব্বা মোটামুটি ওই গ্রামে কারোর সাথে কথা বলে না, শুধু ঘর বাড়িগুলো দেখে, এগুলো দেখে আব্বা চলে আসে। অ্যান্ড আসার পরে আমার মা তখন বলে যে ছেলে এখনও বিদেশে আছে, ছেলে যখন বাংলাদেশে আসবে তখন হচ্ছে ওকে আমরা বিয়ে দিব। তো আমার বাবাও ব্যাপারগুলো আমাকে বলে। একদিন বাবা আমাকে নিজে ডাইকা বলতেছে, মারে আমার তো অনেক বয়স হয়েছে, আমি কখন মরে যাই তার তো কোনো ঠিক নাই। আর তুই তো জানিস যে তোর সৎমা তোকে খুব ভালো চোখে দেখে না, তোর সৎমা সবসময় তোর 2টা সৎ বোনকে নিয়ে পড়ে থাকে, তুই যে আমার মেয়ে সেটা সে ভুলেই যায়। তো আমি চাচ্ছি আমার শরীরে যতক্ষণ আমার শরীরেই শক্তি থাকতে, আমার সব কিছু ঠিক থাকতে আমি তোকে বিয়ে দিয়ে দিব মা। এটা বলে বাবা আমাকে খুব রিকোয়েস্ট করে। বাবার কথাটায় আমি রাজি হই, কারণ আমি তো আসলে আমার তেমন কোনো পছন্দ নাই। আর আমি মাত্র ক্লাস 8 থেকে 9-এ উঠেছি, আমি খুবই ছোট একটা মানুষ, আমার কাছে এই ব্যাপারগুলো কোনো কথাই না। তো বাবা যেটা বলবে সেটাই হবে। বাবার কথা মতো আমি মেনে নিলাম। কয়েকদিন পরে ছেলেটা বাংলাদেশে আসলো। যখন বাংলাদেশে আসলো, বাবা ছেলের সাথে দেখা করলো। দেখা করে একদিন দেখতেছি যে বাসার ভিতরে আব্বা আম্মা প্রচুর পরিমাণ ঝগড়া করতেছে। আমি পাশের রুমে ধারায় ধারায় শুনতেছি আমার আব্বা বলতেছে যে আমাকে কোরবান দিয়ে দিলেও আমি কখনো এটা করতে পারবো না। আমি তখন দূর থেকে আব্বা আম্মার কথাগুলো শুনতেছিলাম। তো আমার যে ছোট বোনটা ছিল, আমি তাকে বলতেছিলাম যে আপু জানা আব্বা আম্মু কী কথা বলে, শুনে আমাকে একটু বলবি। তখন আমার ছোট বোনটা আব্বা আম্মার ঝগড়ার মাঝে যায় এবং সে গিয়ে সে সব কথা শুনে আমার কাছে আইসা বলে কি জানো আপু, আব্বা আম্মা কী নিয়ে ঝগড়া করতেছে। আমি বললাম কী নিয়ে ঝগড়া করতেছে আমাকে বলতো। তো আমাকে বলতেছে যে জানো আপু, তোমাকে যেই ছেলেটার কাছে বিয়ে দিবে বলছিল না, ছেলেটা নাকি অনেক বয়স্ক, তার নাকি অনেক বয়স হয়েছে। তো আমার আব্বা বলতেছে যেরকম বয়স্ক ছেলের কাছে আমি আমার মেয়েকে বিয়ে দিব না। কিন্তু আমার মা বলতেছে যে ছেলেদের অনেক টাকা পয়সা আছে, ঘর বাড়ি আছে, ছেলে দেখতে অনেক সুন্দর, অনেক কথাবার্তা বলে, কিন্তু আমার আব্বা রাজি হয় না। এ নিয়ে আব্বা আম্মা প্রচণ্ড পরিমাণ ঝগড়া করতেছে। আমার ছোটো বোনটা যখন আমাকে এই কথাগুলো বলে, আমি তখন বুঝতে পারি যে ছেলেটার হয়তো অনেক বেশি বয়স হয়েছে। আমি তখন একটা কাজ করি, আমি একদিন আমার আব্বাকে ডেকে বলেছি, আব্বা আম্মার সাথে ঝগড়া করে কী হবে, আম্মা তো আমার ভালোই চায়, আম্মা যেটা করতে বলে তুমি সেটাই করো। তখন আমার আব্বা আমাকে ডাইকা বলতেছে, তুই কি জানিস মা তোর মা কি বলতেছে। আমি বললাম আমি তো শুনলাম যে ছেলেটা নাকি একটু বয়স্ক। তো একটু বয়স হলে কী হয়েছে আব্বা, আম্মা তো পছন্দ করছে তাই না। তখন আব্বা আমার মুখের দিকে তাকিয়ে একরকম কান্না করে দেয়। কান্না করে দিয়ে আমার আব্বা বলতেছে যে ছেলেটা একটা বিয়ে করেছে এবং তার 3টা সন্তান আছে, 3টা সন্তান রেখে ছেলেটার বউ মারা যায় এবং তার বড় মেয়েটা তোর চেয়েও বড়। কথাগুলো শোনার পর মনের অজান্তে আমার চোখ দুটো জলে ভিজে যায়। আমি ঠিক বলতে পারবো না, আমি ঠিক বুঝতে পারতেছিলাম না যে আমি আমার বাবাকে কি বলবো। আমি তখন কোনো কথা না বলে আমার আব্বার কাছ থেকে চলে আসি। আসার পর থেকে আমার একটা চাচাতো বোন ছিল, মানে দূর সম্পর্কের চাচাতো বোন আমাদের একই বাড়িতে, যার নাম ছিল স্বর্ণা। আমি স্বর্ণাকে বলতেছিলাম যে স্বর্ণা এমন এমন ঘটনা। তখন স্বর্ণা আমাকে বলতেছে, ছি এটা কেমন কথা, ছেলে 3টা সন্তান আছে অ্যান্ড তারই মাঝে মানে এটা কখনো হতে পারে না। তখন আমি বলতেছি যে আমার মা তো আমার বাবার সাথে প্রচুর পরিমাণ ঝগড়া করে। তখনও বলতেছে যে তুই কখনো রাজি হইস না। এরকম করে যেতে যেতে একদিন রাতের বেলা আমি দেখি যে আমার আম্মা আমার আব্বার গায়ে হাত তুলতেছে রুমের মধ্যে। তখন আমি কি করি, গিয়ে দরজা ধাক্কাইতে শুরু করি। যখন দরজা ধাক্কাইতে শুরু করি তখন আমার মা দরজা খোলার পর আমি ভিতরে যেয়ে বলতেছি যে মা তুমি আব্বাকে মারতেছো কেন। তখন আমার মা আমার বলতেছে তোর আব্বারে মারতেছি তোর আব্বার খাইচ্ছতে, তোর আব্বার নেশারের কারণে। এটা বলে আমার মা আমার চুলের মুঠি চেপে ধরে
অ্যান্ড আমাকে তখন আমার আব্বার সামনে ইচ্ছা মতো মারে। একটা পর্যায়ে আমার আব্বা যখন আমাকে বাঁচানোর জন্য যায় তখন আমার আম্মা কী করে আমার আব্বাকে ধাক্কা দেয়, আমার আব্বার সাথে সাথে ঢুলে পড়ে যায়, তখন আব্বা অজ্ঞান হয়ে যায়। আমরা কি করি, পাশের বাড়িতে আমাদের ডাক্তার ছিল, ডাক্তারকে ডেকে নিয়ে আসে আব্বাকে আমরা হসপিটালে নিয়ে যাই। অ্যান্ড তখন ডাক্তার বলতেছে যে আমার আব্বার অবস্থা, আব্বার হার্টের অবস্থা ভালো না, যে কোনো সময় একটা মারাত্মক দুর্ঘটনা ঘটে যেতে পারে। আব্বাকে যাতে কোনো রকম টেনশন দেওয়া না হয়, আব্বাকে যাতে পারিবারিক ব্যাপার নিয়ে কোনো রকম কথাবার্তা বলা না হয়। এরপর থেকে পুরোটা ভার চলে আসে আমার সৎ মায়ের উপরে। আমার সৎ তখন আমার আব্বার বাসা থেকে বের হয় না, সারাক্ষণ বাসার মধ্যেই বসে থাকে, অ্যান্ড যা কিছু করতেছে আমার সৎ মাই করতেছে। এভাবে কয়েকটা দিন যাওয়ার পরে আমি একদিন দেখতে পেলাম যে আমাদের বাসায় একটা বয়স্ক লোক আসছে, যার মাথায় কোনো চুল নাই। দেখলে মনে হয় যে এই লোকটা আমার বাবার বয়সী। লোকটা যখন ঘরে আসে তখন আমি তাকে সালাম দিয়ে কাকু বলি যে কাকা আসসালামু আলাইকুম। তখন লোকটা বলে ওয়ালাইকুম আসসালাম। তাই আমি বলি আপনি কি আমার আব্বার কাছে আসছেন, আপনি বসেন। যখন উনি বসে তখন আমি কি করি, চলে যাচ্ছিলাম, তখন লোকটা আমাকে পিছন থেকে ডাক দেয়। ডাক দেওয়ার পরে আমি দাঁড়াই, দাঁড়ানোর পর আমাকে জিজ্ঞেস করতেছে তোমার নাম কি। তখন আমি বললাম যে আমার নাম হচ্ছে পড়শি। পরে বলতেছে তুমি আমাকে কাকা ডাকতেছো কেন। আমি বললাম যে মানে আপনাকে তো দেখতে আমার কাকার মতো মনে হয়। তখন বলে তোমার আব্বার কি কোনো ভাই আছে। আমি বলি না, আমার আব্বার তো কোনো ভাই নেই। তাহলে বলতেছে তুমি আমাকে কাকা কেন বলবা, তুমি আমাকে ভাইয়া বলে ডাকতে পারো। কথাটা শুনে না আমার ভীষণ হাসি পাচ্ছে যে এরকম একটা লোককে আমি ভাইয়া বলে ডাকবো। যাই হোক, আমি ভিতরের রুমে গিয়ে আমার মাকে ডাকলাম, বললাম যে মা আমার একটা লোক আসছে। আমি হাসি আমার মারে বলতেছি যে একটা লোক আসছে, দেখতে একেবারে আমার বাবার বয়সী। আমি তারে কাকা বললাম, আর কাকা বলতে সে আমাকে বলতেছে তাকে ভাইয়া বলে ডাকার জন্য। দেখছো মা লোকটা কেমন ইতর। এটা বলার পরে মা আমার গালে কষে একটা থাপ্পড় মারে, বলে বেয়াদব বেশি পটর পটর করবি না, আমি যেটা শিখিয়ে দিই, আমি যেটা বলি সেটাই করবি, আমার কথার বাইরে কোনো কাজ করবি না। তখন আমি মাকে বলি যে মা আমি তো কখনো তোমার কথার বাইরে কোনো কাজ করি নাই, তুমি যেটা করতে বলবা সেটাই করব। তখন আমার আব্বা কী করে আমার হাতটা ধরে আমার আব্বা আমার হাতে একটা চুমু দেয়, চুমু দিয়ে আমার আব্বা আমার মাথায় হাত বুলিয়ে দেয়। আমার আব্বা বলে যে মারে আমি তোর জন্য দোয়া করি, তুই জীবনে অনেক ভালো থাকবি। যাক, কথাবার্তা পরে আমি শুনতে পাই যে লোকটা আমাদের বাসায় আসছে সে নাকি সেই ছেলেটা যে দুবাই ফেরত আমাকে বিয়ে করতে চায়। তখন আমি বুঝতে পারি যে হাইরে এমন একটা লোকের সাথে আমি বিয়ে হবে, মনের অজান্তে আমার চোখ দুটো জলে ভিজে যায়। কিন্তু আমার কিছুই করার নেই, আমি আমার সৎমাকে কোনো কিছুই বুঝাইতে পারি না। সৎমাকে আমি একটা বললে সৎমা আরেকটা বুঝে, এবং কারণে অকারণে আমাকে কুকুরের মতো মারে। যাই হোক, এরপরে সৎমা তার সাথে কথাবার্তা বলে আমাকে ওনার সামনে নিয়ে যায়। সামনে নিয়ে যাওয়ার পরে উনি কী করে, আরও 2-3 জন মানুষ থাকে ওনার সাথে, সবার সামনে উনি আমার হাতে আংটি পরিয়ে দেয়। আমার আব্বা কিন্তু ওই ছেলের সামনে যায় না। যখন আংটি পরিয়ে দেয়, আংটি পরিয়ে দেওয়ার পরে ছেলে কী করে চলে যায়। তখন আমি সেদিন প্রচুর পরিমাণ কান্না করি। কান্না করতে করতে আমার সৎমাকে বলি যে মা গো, আজকে যদি আমার মা বাইচা থাকতো তাহলে কি তুমি পারতো আমার সাথে এই কাজটা করতে। তখন আমার সৎমা বলতেছে কি করতেছে, আমি তো তোর গলায় ছুরি দিতেছি নাকি তোরে মারতেছি। আমি বললাম যে তাহলে তুমি আমাকে এরকম একটা লোকের কাছে কেন বিয়ে দিচ্ছ। তখন আমার সৎমা আমাকে বলতেছে জানিস মা, এই লোকটা কিন্তু অনেক বড় লোক, তার অনেক বাড়ি আছে, তার অনেক গাড়ি আছে, তার দুবাইতে অনেক বড় বিজনেস আছে, ছেলেটা অনেক পয়সাওয়ালা। তখন আমি বলতেছি যে এরকম একটা লোকের কাছে আমি কিভাবে থাকবো। আমার মা বলতেছে পুরুষদের বয়সে কোনো ব্যাপার না, পুরুষদের বয়স কোনো ম্যাটার করে না, তুই ছেলেটাকে বিয়ে কর, তুই অনেক বেশি ভালো থাকবি। যাই হোক, এভাবে যাওয়ার পরে 15 দিন পরে পারিবারিকভাবে এই ছেলেটার সাথে আমার বিয়ে হয়। কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে যেদিন আমার বিয়ে হয় সেদিন আমার আব্বা আমার বিয়েতে ছিল না। আব্বা বাড়ি থেকে চলে গেছিলো, কারণ আমার আব্বা কোনোভাবেই লোকটাকে মেনে নিতে পারতেছিল না। কিন্তু আমার সৎমার অত্যাচারে বাবা কোনো রকম মুখও খুলতে পারে না। যাই হোক, এই লোকটার সাথে তখন আমার বিয়ে কমপ্লিট হওয়ার পরে উনি আমাকে সেদিন রাতের বেলায় ওনাদের বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নিয়ে যাওয়ার পরে আমার যখন বাসর হচ্ছিল, বাসরের সময় আমি কী করলাম, দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেলাম। দরজা খুলে আমি বললাম যে আমি এমন লোকের সাথে ঘুমাবো না। উনি না অনেক বেশি লম্বা ছিল না, খাটো ছিল, একটু কালো করে ছিল, এবং অনেক পেট বড় ছিল, মাথার মধ্যে কোনো চুল ছিল না। আমাকে ওনাকে দেখেই না আমার ভয় লেগে গেছে। তখন ওনার একটা মেয়ে ছিল, ওনার মেয়েটা আমাকে বলতেছে যান কোনো সমস্যা হবে না, এরকম করে আমাকে আবারও আমাকে এখানে বাসর করে দেওয়া যায়। তারপর উনি দরজা আটকে দেয়। এরপরে আমার উপরে কি যায় আমি বলে বোঝাইতে পারবো না। আমার জীবনে এই স্মৃতি আমি কোনো দিনও ভুলতে পারবো না। পরের দিন সকালবেলা আমি একেবারে অসুস্থ হয়ে যাই। তখন তারা আমাকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে নিয়ে যাওয়ার পরে তখন আমার আব্বা হসপিটালে আসার পর আব্বা আমাকে হসপিটাল থেকে আমাদের বাড়িতে নিয়ে আসে। আমাদের বাড়িতে নিয়ে আসার পরে বাবার আমাকে আমার শ্বশুর বাড়িতে যাইতে দেয় না। উনি
যখন আসে আমার আব্বা আমাকে যাইতে দেয় না। আমার আব্বা বলতেছে যে আমি আপনাকে আমার ওয়াইফ আপনার কাছে আমার মেয়েকে বিয়ে দিয়েছে এবং সেটাতে আমি রাজি, আমি নারাজ না, কিন্তু আমি আপনাকে আরও 2 বৎসর পরে আমার মেয়েকে দিব। 2 বৎসরের আগে আমি আমার মেয়েকে আমি 2 বৎসর আগে আপনার বাড়িতে দিব না। তো উনি অনেক চিল্লাফিল্লা করে, কিন্তু আমার আব্বার একটাই কথা, 2 বৎসর পরে আমি আমার মেয়েকে আপনার বাড়িতে পাঠাবো। তো লোকটা বলতেছে তাহলে আর কি হবে। সে কি করে 1-1.5 মাসের মতো বাংলাদেশে থাকে, অ্যান্ড 1-1.5 মাসে সে আমাদের বাড়িতে বেশ কয়েকবার আসে, যাতায়াত করে আমাদের বাড়িতে। অ্যান্ড একটা পর্যায়ে সে হচ্ছে আবারও দুবাইতে চলে যায়। তখন আমার পড়াশোনা বন্ধ হয়ে যায়। আমি একরকম মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ি। আমার এত খারাপ লাগে, আমি সারাদিন বাসায় বসে বসে কান্না করতে থাকি। এরই মাঝে আমি আমার একটা বান্ধবীর নাম বলেছিলাম যে স্বর্ণা একদিন আমাকে বলতেছে যে তাদের নাকি চিটাগংয়ে কেমন একটা আত্মীয় আছে। তো আমাকে বলতেছে যে আমরা চিটংয়ে যাব, তুই কি যাবি, আমাকে বলতেছিল। তো আমি আমার আব্বারে বললাম যে আব্বা, স্বর্ণা বলতেছে আমাকে চিটংয়ে যাওয়ার জন্য, ওদের নাকি চিটংয়ে কোনো আত্মীয় আছে, আমি কি যাব? তখন আমার আব্বা বলতেছে যে ঠিক আছে, কোনো প্রবলেম নাই, তুই যদি যাস তাহলে তো ভালোই হয়, কারণ তুই সারাদিন বাসায় বসে বসে কান্নাকাটি করিস, আমার এগুলো দেখতে না মা ভালো লাগে না। ঠিক আছে, স্বর্ণা যদি তোকে নিতে চায় তাহলে তুই তার সাথে যা। তখন বাবা আমাকে 1000 টাকা দেয়। বাবার কাছ থেকে টাকাটা নিয়ে এর পরের দিন আমি যখন স্বর্ণার সাথে চিটংয়ে রওনা দিচ্ছিলাম, বাট আমার সৎমা আমাকে যেতে দেয় না। আমার সৎমা আমার ব্যাগ ধরে ফেলে, আমার সৎমা অনেক বেশি চিল্লাফিল্লা করে। তখন আমার আব্বা কী করে, আমার সৎমার উপরে অনেকটা রেগে যায়। রেগে গিয়ে বলে যে তুমি কি মেয়েটাকে এভাবে জলাঞ্জলি দিবা? ও সারাদিন বাসায় বসে বসে কান্নাকাটি করে, পড়াশোনাটা ওর বন্ধ হয়ে গেল, ও যাক না, কয়েকটা দিন ঘুরে আসুক, ওর ভালো লাগবে। তখন আমি কি করি, স্বর্ণার সাথে চিটংয়ে যাই। চিটংয়ের স্মৃতিগুলো আমার কাছে অমূল্য। আমি কখনো কুমিল্লার বাইরে যাই নাই, আমি কখনো কুমিল্লার শহরটাকে খুব ভালো করে দেখি নাই। তো এরপরে স্বর্ণার সাথে যখন আমি স্বর্ণার সাথে চিটংয়ে গেলাম, আমি যেন অন্য কোনো একটা রাজ্যে হারিয়ে গেলাম। চিটংয়ে ফয়েজ লেক পার্ক আছে, যারা গিয়েছেন তারা হয়তো জানেন, অসম্ভব সুন্দর পাহাড়ে ঘেরা একটা পার্ক। আপনি যখন প্রথমে ঢুকবেন, তারপর পাহাড় বেয়ে উপরে উঠতে হয়, অ্যান্ড উপরে ওঠার পরে সবচেয়ে মনোরম দৃশ্যগুলো দেখা যায়। ওখানে হচ্ছে বিভিন্ন রকমের পাখি আর্ট করা থাকে মুক্তি দিয়ে, তারপরে হচ্ছে গরিলা আর্ট করা হয়, বা অনেক সুন্দর সুন্দর, দুই পাশে হচ্ছে সবুজে ঘেরা, অ্যান্ড মধ্যে হচ্ছে রাস্তা, একেবারে বন জঙ্গলে ঘিরে, এত ভালো লাগে, মনে হয় যে ন্যাচারাল কোনো একটা ফরেস্ট। তো যাই হোক, এভাবে যেতে যেতে আমরা একটা সময় বোর্ডের কাছে যাই। ওখানে কিন্তু বোর্ড আছে, তো আমরা বোর্ড দিয়ে একটু ঘুরবো, নৌকা। তো আমরা যখন নৌকাতে উঠি, আমি থাকি, আর হচ্ছে আমার সাথে আমার স্বর্ণা থাকে। যখন আমরা উঠি, নৌকা উনি কী করে আমাদেরকে ভিতরে নিয়ে যায়। তো ভিতরে নিয়ে যেতে যেতে নৌকা যিনি চালাচ্ছিল, ছেলেটা একটু ভালো ছিল। ছেলেটা আমাকে বলতেছে যে, আমাকে জিজ্ঞেস করতেছে আপনার নাম কি। তখন আমি বললাম যে আমার নাম পড়শি। তো জিজ্ঞেস করে যে আপনি কোথায় থাকেন। আমি বললাম আমার বাড়ি কুমিল্লাতে। স্বর্ণা আমাকে বারবার বলতেছে কথা না বলার জন্য। আমি বললাম যে একটা লোক আমার সাথে কথা বলতেছে, আমি কথা কেন বলবো না, আজীব ব্যাপার, আমি কথা বলবো। তো ওনার সাথে কথা বলি, কথা বলতে বলতে তখন উনি আমাকে বলতেছে যে আমি কি আপনার সাথে কোনো রকম যোগাযোগ করতে পারি। তাই আমি বললাম যে কীভাবে যোগাযোগ করবেন, আমার কাছে তো কোনো মোবাইল ফোন নাই। তো উনি অনেকক্ষণ কথাবার্তা বলার পরে যখন উনি বোর্ডে পাশে আসার পর উনি কী করলো, একটা কাগজের ভিতর ওনার ফোন নাম্বারটা আমাকে লিখে দিয়ে বলতেছে যে এটা আমার ফোন নাম্বার, যদি পারেন, যদি কখনো মনে হয় যে আমার সাথে কথা বলবেন, তাহলে এই নাম্বারে আমাকে কল দিয়েন। এটা বলুন আমাকে কাগজটা দেয়। আমি যখন কাগজটা নিচ্ছিলাম, স্বর্ণা তখন আমার উপরে প্রচুর পরিমাণ রেগে যায়। স্বর্ণা বলে তুই কি পাগল হয়ে গেলি যে এরকম একটা ছেলের ফোন নাম্বার তুই নিলি। আমি বললাম তো ফোন নাম্বারটা উনি আমাকে দিয়েছে, তো কী হয়েছে, এমন করার কি আছে। তো যাই হোক, এরপরে কী করলাম, আমি সেদিন হচ্ছে স্বর্ণাদের ওইখানে বাসায় গেলাম। স্বর্ণার উনি হচ্ছে একটা আত্মীয় হয়, কেমন জানি পুপি হয় স্বর্ণার। তো যাই হোক, ওনাদের বাসায় গেলাম, বাট ইনারা আমাদেরকে প্রচুর পরিমাণ সম্মান করেছে। এরপরে কী করলাম, রাতের বেলায় আমি করি কি, যে স্বর্ণাকে বলতেছি যে স্বর্ণা, ছেলে যে নাম্বারটা দিয়েছে সেই নাম্বারে কি একটু ফোন করবি তোর পুপির নাম্বার থেকে। তো স্বর্ণা বলতেছে যেটা ভালো হবে না। আমি বললাম না না, যেমনই হোক তুই একটু কথা বল না। তো তখন আমরা কি করি, ওই পুপির নাম্বার থেকে ছেলেটাকে কল করি, অ্যান্ড কল করার পরে আমি তাকে সালাম দিয়ে জিজ্ঞেস করি যে ভাইয়া, ওই যে আপনার নৌকায় করে চড়ছিলাম আমরা, ওই মেয়েগুলা। তুমি আমাকে বলতেছো যে সুন্দর করে যে মেয়েটা লম্বা সেটা। আমি বললাম যে হ্যাঁ হ্যাঁ, আপনি যাকে নাম্বার দিয়েছিলেন। তো বলতেছে আপনি ভালো আছেন। আমি বললাম ভালো আছি। তো পরে বলতেছে যে আপনার বাসা কোথায়। আমি বললাম না যে আমাদের বাসা কুমিল্লা। তো বলতেছে আপনি কি কুমিল্লা চলে গেছেন। আমি বলি না, আমি চিটংয়ে আছি। তো বলে চিটংয়ে কোথায় থাকেন। তো আমি যখন ওই জায়গাটার নাম বললাম,
এটা হচ্ছে 2 নাম্বার গেট। আমি বললাম যে আমরা 2 নাম্বার গেটের এখানে আছি। তখন ছেলেটা বলতেছে আমি তো অক্সিজেন থাকি। আমি বলি আমি তো অক্সিজেন চিনি না। তো বলে যে 2 নাম্বার গেটের পাশেই অক্সিজেন, তো আপনি কি আমার সাথে একটু দেখা করতে পারেন? তখন আনুমানিক রাত প্রায় 8:30টার মতো বাজে। আমি শহরের বাড়িতে আসলে 8:30 মানেই হচ্ছে সন্ধ্যা 6টা, 8:30 বাজে অতটা মানে মানুষ ঘুমিয়ে পড়ে না, সবাই জেগে থাকে। তো আমি বলি যে ঠিক আছে, আপনি যদি আসতে পারেন তাহলে আসেন। তখন আমি স্বর্ণাকে বলি যে স্বর্ণা, ছেলেটা আসলে কি হবে, একটু আসবেই তো, আসতেই তো চাচ্ছে তাই না, মানুষটি যেহেতু আসতে চাচ্ছে তাকে বাধা দেওয়ার দরকার কি। তখন স্বর্ণা আমাকে বলা আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু দেখা করতে চাস। তখন আমরা কী করলাম, 2 নাম্বার গেটের ওইদিকে একটা পার্ক আছে, আপনারা হয়তো জানেন, একেবারে মানে 2 নাম্বার গেটের 4 রাস্তার মোড়ে হচ্ছে একটা পার্ক আছে। তো আমরা কী করি, এখানে ছোটো পার্কটার মধ্যে যাই। পার্কটা অবশ্যই রাতের বেলা অত লাইটের থাকে না, তাও মোটামুটি মানুষ টানুষ আছে। তো আমরা যখন পার্কের ভিতরে ঢুকে ছেলেটা আসে, আইসা ফোন করে, ও আমরা যাওয়ার সময় পুপির মোবাইলটা সাথে করে নিয়ে যাই। অ্যান্ড ছেলেটা কল করার পরে আমরা তাকে পার্কে আসতে বলি। যথারীতি ছেলেটা পার্কে আসে, এসে আমাদের সাথে দেখা করে। আমাদের সাথে রাত প্রায় 9:30 থেকে লাইক 10টা পর্যন্ত আমাদের সাথে থাকে। অ্যান্ড তখন সে কী করে, পাশে হচ্ছে রেস্টুরেন্ট থাকে, রেস্টুরেন্ট থেকে আমাদের জন্য বিভিন্ন রকমের খাবার দাবার নিয়ে আসে। আমরা খাওয়া দাওয়া করি, আমাদের কাছে ভীষণ ভালো লাগে। তখন ছেলেটা আমাকে বলতেছে আমি আপনাকে একটা কথা বললে কি আপনি রাগ করবেন? আমি বলি না না, রাগ করবো না, তো বলেন না। তখন বলতেছে আপনার কাছে মোবাইল ফোন নাই কেন? আমি বললাম যে আমার তো আসলে আমি তো আমার আব্বা আমাকে মোবাইল ফোন কিনে দেয় নাই, আর আমরা তো এখানে বেড়াইতে আসছে। তখন ছেলেটা আমাকে বলতেছে যে আপনি কি আমার সাথে আগামী দিন একটু দেখা করতে পারবেন? আমি বলি যে প্রতিদিন আমি আপনার সাথে কেন দেখা করব? তখন ছেলেটা বলতেছে যে আমি আপনাকে একটা স্পেশাল জিনিস দিতে চাই। তাই আমি বললাম যে স্পেশাল জিনিস কী দিবেন? তো বলে আপনি আগামী দিন ঠিক এই সময় এখানে একটু আসবেন, বলেন না প্লিজ। আমি বললাম আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা না, আমি আসবো। এরপর দিন আমি আর স্বর্ণা কী করি, যথারীতি এই জায়গাটার মধ্যে আবারও আসি। এরপরের দিন যখন আসি, ছেলেটা আবারও আসে। অ্যান্ড আসার সময় ওই দিন ছেলেটা আমার হাতে একটা বক্স দেয়। আমি বক্সটা হাতে নিয়ে দেখতেছি যে এটা একটা মোবাইল ফোনের বক্স। তখন আমি বললাম যে এটা কি? তা আমাকে বলতেছে যে আপনার তো মোবাইল নেই, আমি আপনাকে একটা মোবাইল দিলাম। আমি বললাম আপনি আমাকে চিনেনি 3-4 দিন হলো, আর আপনি আমাকে একটা মোবাইল ফোন দিয়ে দিলেন? তো ছেলেটা আমাকে বলতেছে যে দেখেন, আমার কাছে মনে হলো যে আপনি অনেক বেশি ভালো মানুষ, আপনার সাথে কথাবার্তা বলে মনে হলো যে আপনি নিতান্ত অনেক ভালো মনের মানুষ, যার জন্য আমি আপনাকে আমার পক্ষ থেকে মোবাইলটা গিফট করেছি। দেখেন, আপনি রাগারাগি করবেন না, আপনি মন খারাপ করবেন না, আপনি যদি না নিতে চান আমি আপনাকে জোরাজোরি করব না। তখন আমি বলতেছি বারে, আপনি আমাকে একটা জিনিস দিতে চাচ্ছেন, আমি নিব না কেন? সত্যিকার অর্থে আমি অবাক হয়ে গেলাম। এই মানুষটার সাথে আমি কথা বলি প্রায় 3 দিনও হয় নাই, অথচ সে আমাকে একটা মোবাইল ফোন দিয়ে দিল। তো যাই হোক, আমি মোবাইল ফোনটা নিয়ে বাসায় আসি। আসার পর থেকে আমি কি করি, তখন হচ্ছে স্বর্ণার কাছে স্বর্ণাম নামে হচ্ছে একটা সিম উঠে, আমরা একটা সিম উঠাই, বাট আমরা আসলে ওভাবে সিম উঠাইতে পারি না, খুব কষ্ট হয় সিম উঠাইতে। যাই হোক, একটা সিম উঠে অ্যান্ড সিমটা চালু করি, অ্যান্ড ছেলে যেই নাম্বারটা আছে ওই নাম্বারটাতে তাকে ফোন করি। অ্যান্ড ছেলেটার সাথে তখন আমার অনেক কথাবার্তা হয়। একদিন ছেলেটা আমাকে বলতেছে যে আমি আপনাকে খুব রিকোয়েস্ট করতেছি, আপনি কি আমার সাথে একটু ভয়েস লিখে এসে দেখা করবেন? তাই আমি বললাম যে আমি কিন্তু একা যেতে পারবো না। তো বলি ঠিক আছে, আপনার ওই বান্ধবীকে নিয়ে আসেন। পরে কী করে আমি স্বর্ণাকে নিয়ে চিটং ফয়েজ লিক পার্কে আবারও যাই। অ্যান্ড যাওয়ার পরে ফয়েজ লিকের পাশেই হচ্ছে চিড়িয়াখানা আছে। আমরা সেদিন কিন্তু চিড়িয়াখানায় যাই না, বাট আজকে যখন আমি ফয়েজ লিকে গেলাম, ওই ছেলেটাকে বললাম যে আমার না ভীষণ চিড়িয়াখানা দেখতে ইচ্ছে করে, আপনি কি আমাকে চিড়িয়াখানা দেখাবেন? তখন ছেলেটা বলতেছে ওমা, এটা কেমন কথা বলতেছেন, কেন দেখাবো না, চলেন। এটা বলেই ছেলেটা কী করে আমার সাথে চিড়িয়াখানার টিকিট কাটে। আমরা চিড়িয়াখানার ভিতরে ঢুকি। অসম্ভব সুন্দর চিটংয়ের চিড়িয়াখানাটা, যারা গিয়েছেন তারা হয়তো জানেন। আমার কাছে মনে হয় আমি 2 ঘন্টার মতো হেঁটেছি, বাট আমি কোনো কুল কিনারা পাচ্ছি না। আমি চিড়িয়াখানার মধ্যে এরকম ঘুরতেছি, আর ছেলেটা আমার ছবি উঠাচ্ছে, ওর মোবাইল ফোন দিয়ে আমার অনেকগুলো ছবি উঠাইছে। তা আমি তারে বললাম যে আপনি আমার এত ছবি কেন উঠাচ্ছেন? তো বলে আপনি যখন থাকবেন না তখন আপনার ছবিগুলো দেখব। আমি বললাম হ্যাঁ, এটা ঠিক বলছেন, আমরা তো যে কোনো সময় চলে যেতে পারি। তো যাই হোক, ছেলেটার সাথে আমি সারাটা দিন ঘুরলাম, আমি আর স্বর্ণা। তো ঘুরে ফেরা করার পর আমরা হচ্ছে বাসায় ফিরে আসলাম। অ্যান্ড ছেলেটা ওই দিন রাতের বেলায় আমাকে কল দিল। আমি তার সাথে সারা রাত জেগে ফোনে কথা বলেছি। আমার হচ্ছে স্বর্ণা বারবার বলতেছে তুই এগুলো কী করতেছিস। স্বর্ণা বারবার ঘুম থেকে উঠে আমাকে বলতেছে এটা কি ঠিক হচ্ছে? আমি বললাম দেখ না, ছেলেটা অনেক ভালো। ওর সাথে কথা বলতে বলতে কেমন জানি ছেলেটার মাঝে আমার একটা মায়া ভালোবাসা কাজ করে ফেলে, আমি বুঝতে পারি না। আমার এত ভালো লাগে ওর সাথে যখনই কথা বলি, আমি যেন অন্য কোনো রাজ্যে হারিয়ে যাই। আচ্ছা, ওর নামটাই কিন্তু বলা হয়নি, ওর নাম হচ্ছে আরিফ।
আরিফ ওর নাম ছিল, আরিফুল ইসলাম, শফিকুল ইসলাম আরিফ ছিল ওর ফুল নাম। তো যাই হোক আমি আরিফ বলেই ডাকি। এত ভালো লাগে যখন ওর সাথে কথা বলি, ও না খুব আস্তে আস্তে কথা বলে, অনেকে হয় না যে অনেক স্পিরিটে কথা বলে, ও একদম আস্তে আস্তে গম্ভীরভাবে কথা বলে। আর ওর কথার মাঝে এত মায়া, এত ভালোবাসা, নর্মালি যে কোনো মানুষ না ওর সাথে কথা বললে ফিদা হয়ে যাবে। অনেক সুন্দর করে সাজুগুজু করে ও কথা বলতে পারে। এরপরেও আমি কি করি, 2-3 বার ওর সাথে দেখা করি একা একা, হচ্ছে দূরে কোথাও না, সেটা হচ্ছে মানে 2 নম্বর গেটের ওখানে পার্কের মাঝে। সন্ধ্যার সময় যাই, আমি ওর সাথে রাত 8টা-9টা পর্যন্ত বসে থাকি। এরপর বাসায় আছি। আমি টানা 25 দিনের মতো চিটংয়ে ছিলাম। তো যাই হোক, যেদিন আমরা চলে আসবো সেদিন আমি ছেলেটাকে বলি যে আমরা হচ্ছে জিএসসিতে যাব, মানে জিএসসি মোড়েই কিন্তু আমরা ইয়েতে উঠবো, বাসে উঠবো। তো আমরা জিএসসি মোড়ে আসি, সৈদিয়া বাস কাউন্টারে যাই। অ্যান্ড যাওয়ার পরে ছেলেটাকে ফোন করি যে আরিফ ভাই আমরা তো চলে যাচ্ছি, আমরা হচ্ছে সৈদিয়া বাস কাউন্টারে আছি। তখন উনি আমার সাথে দেখা করতে আসে। অ্যান্ড দেখা করতে এসে আমি দেখতে পাই যে উনি বাইরে দাঁড়ায় আছে। ও না অনেক লম্বা ছিল, যথেষ্ট ফর্সা, অনেক সুন্দর একটা ছেলে ছিল। তখন আমাকে বলতেছে যে আপনারা চলে যাবেন? আমি বললাম হ্যাঁ চলে যাব। তো বলতেছে যে মানে আমার না ভীষণ কষ্ট লাগতেছে। আমি বললাম কেন কষ্ট কেন লাগতেছে? তো বলতেছে আমাদের আপনাকে ছাড়তে ইচ্ছে করতেছে না। ওনা অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, মানে একদম কান্না করে ফেলে। আমি বলি আরে বোকা, কান্না করার কি আছে? তো তখন আমরা কী করি, টিকিট কাটি। টিকিট কাটার পরে উনি কী করে, আমরা কী করি, গাড়িতে উঠে বসার পরে উনিও কী করে আমাদের সাথে গাড়িতে উঠার পরে উনি আমাদের পাশের সিটে বসে। গাড়ি যখন ছেড়ে দিচ্ছে তখন আমি বলতে আরিফ ভাই গাড়ি তো ছেড়ে দিচ্ছে, আপনি নামেন না? তো উনি বলে নামবো আর কি একটু পরে। আমি বলি আরে গাড়ি তো চলে যাচ্ছে, নামেন না? উনি বলে নামবো আর কি একটু পরে। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে একটু পরে করতে করতে উনি আর বাস থেকে নামলো না, উনি বাসে বসেই থাকলো। বাসটা অলংকার মোড়ে চলে আসলো। তখন আমি বলতেছি যে আরিফ ভাই আপনি নামবেন না? তখন বলি যে সিটি গেট নেমে যাব। তখন বাসটা সিটি গেটে গেল। আমি তখন বলতেছি যে আরিফ ভাই আপনি কি নামবেন না? তখন বলতেছে আমি কুমিল্লায় গিয়ে নামবো। আমি একটা অট্টহাসি দিয়ে বললাম যে আপনি কুমিল্লায় চলে যাবেন? বলে হ্যাঁ আমি কুমিল্লায় যাব। তখন সে কী করে আমাদের সাথে সাথে একেবারে কুমিল্লা পর্যন্ত আসে, আমাদেরকে আমাদের বাসার সামনে পর্যন্ত এনে দিয়ে তারপরে এই মানুষটা যায়। এরপর থেকে আমি তার সাথে ফোনে কথা বলি, বাট এই মোবাইলটা আমি আমার বাসায় কাউকে দেখাই না। আমি সবসময় মোবাইলটা একদম লুকিয়ে রেখে আমার একটাই কাজ, খাওয়া দাওয়া করা, ঘুমানো, আর রাতের বেলায় ওর সাথে কথা বলা। এর মাঝে আমার যে স্বামী ছিল, আচ্ছা আমার স্বামীর নামটা বলে রাখি, আমার স্বামীর নাম ছিল আসলাম। তখন আসলাম আমাকে অতটা ফোন করতো না, মানে উনি মাঝে মাঝে আমার আব্বা আম্মার সাথেই কথা বলতো, আমার সাথে কোনো কথা বলতো না। শুধু জিজ্ঞেস করতো আমি ভালো আছি কিনা, শুধু এইটুকু, আমার সাথে কোনো কথা হতো না। বাট আমি সারাটা দিন খাওয়া দাওয়া করতাম আর ঘুমাইতাম। আমার কাছে দ্বিতীয় কোনো অপশন ছিল না। আমার একটাই কাজ ছিল, দিনের বেলায় ঘুমানো আর রাতের বেলায় আরিফের সাথে কথা বলা। কথা বলতে বলতে কখন যে আমরা দুজনকে ভালোবেসে ফেলি এটা আমি নিজেও জানি না। কিন্তু এরই মাঝে আমি আমার বিয়ের ব্যাপারটা কিন্তু তাকে বলি নাই, কারণ আমার কাছে মনে হচ্ছিল যে আমি যদি বলি যে আমার একটা বিয়ে হয়েছে, আমি একটা পুরুষের সাথে রাত কাটাইছি, তাহলে হয়তো আরিফ আর আমার সাথে কথা বলবে না। আরিফকে হারানোর ভয়ে আমি আমার বিয়ের কথাটা তার কাছে লুকিয়ে রাখছি। আমাদের দুজনের মাঝে এত মধুর একটা সম্পর্ক হয়ে যায়, আমি ঠিক বলে বুঝাইতে পারবো না। একটা মুহূর্ত আরিফের সাথে কথা না বলতে পারলে আমার যেন পুরো পৃথিবীটাই অন্ধকার হয়ে যায়। আমার আদি আত্মা সব কিছু জুড়ে আরিফ বসবাস করে। তারই মাঝে কিছুদিন পরে আরিফ আবার চিটং থেকে কুমিল্লা আসে। এসে সে সারাটা দিন আমাকে নিয়ে কুমিল্লা শহরে ঘুরে। অ্যান্ড বিকালবেলা সে হচ্ছে চিটংয়ের একটা কুমিল্লা আসে। অ্যান্ড কুমিল্লার একটা পার্কে সে রাতের বেলায় থাকে, কুমিল্লার একটা আবাসিক হোটেলে সে রাতের বেলায় থাকে। অ্যান্ড সকালবেলা সে আমাকে আবারও ফোন করে দেখা করার জন্য। কিন্তু আমি যখন সকালবেলা বেরোচ্ছিলাম তখন আমার ছোটো বোনটা খুব বায়না ধরেছে যে আমার সাথে যাবে। তো আমার মা বলতেছে তুই কোথায় যাবি, ওরে সাথে করে নিয়ে যা। তো আমি তো ওকে নিয়ে গেলে আমি জানি যে ও 100% ও এসে মাকে সব কিছু বলে দিবে। তবে তখন আমি আরিফকে ফোন দিয়ে বলতেছি যে আরিফ আমি আর আসতে পারবো না, বিকজ আমার ছোটো বোন আসতে চাচ্ছে। ও আমাকে বলে তাতে কী হয়েছে, তোমার ছোটো বোন আসলে তোমার ছোটো বোনকে নিয়ে আসো। আমি বললাম যে না এটা ভালো দেখাচ্ছে না। এভাবে যেতে যেতে তখন আমি আর কী করলাম, গেলাম না। তো আরিফের সাথে আমার ফোনে এখানেই কথা শেষ। আরিফ কী করলো, কুমিল্লা পদুয়ার বাজার বিশ্ব রোড এসেও গাড়ি করে সরাসরি চিটংয়ে চলে গেল। তো ওর সাথে তখন থেকে আমার ফোনে প্রচুর পরিমাণ কথা হচ্ছে। আমি ওর সাথে যখন কথা বলি আমি যেন অন্য কোনো একটা রাজ্যে হারিয়ে যাই। এই মানুষটা এত আদর, ভালোবাসা, মায়া দিয়ে কথা বলে, ওর কথা শুনলে নর্মালি কোনো মানুষ নিজেকে ঠিক রাখতে পারবে না। তো যাই হোক, এভাবে কথা বলতে বলতে একদিন আমি তার সাথে রাতের বেলায় ফোনে কথা বলতেছি। আমি কিন্তু হেডফোন কানে দিয়ে কথা বলি। তো হেডফোন কানে দিয়ে কথা বলতেছি, একটা পর্যায়ে আমার মা
মানে হঠাৎ করে আমাদের রুমে ঢুকে যায়। রুমে ঢুকে গিয়ে দেখতেছে যে আমি কিন্তু অন্যদিকে ফিরে ফিরে কথা বলতেছি, আমার হেডফোনটা কানে ছিল, মানে আমি কিন্তু দরজার দিকে ফিরি নাই, আমি কিন্তু দরজা লাগাইয়া তারপর হচ্ছে ফোনে কথা বলতেছিলাম। আমার ছোটো বোনটা কখন যে উঠে দরজা খুলে দিছে ওই জানে। তো যাই হোক, আমার মা যখন রুমে আসছে আমি তখন আরিফের সাথে অনেক হেসে হেসে কথা বলতেছি, অনেক রোমান্স করে কথা বলতেছি। একটা পর্যায়ে আমার মা এই কথাগুলো শুনতে পায়। মা কথাগুলো শুনতে পেয়ে মা সবগুলো কথা বাবাকে বলে। বলার পর সকালবেলা বাবা আমাকে বলে যে তোর কাছে কি কোনো মোবাইল ফোন আছে? তখন আমি ভীষণ ভয় পেয়ে যাই। আমি বলি যে না বাবা, আমার কাছে কোনো মোবাইল ফোন নাই। তখন আমার বাবা আমাকে বারবার বলতেছে যে আমি তোকে বারবার রিকোয়েস্ট করতেছি তুই আমার কাছে সত্য কথা বল যে তোর কাছে কোনো মোবাইল ফোন আছে কি না। তখন আমি বলছি যে হ্যাঁ বাবা, আমার কাছে একটা মোবাইল ফোন আছে। তো বাবা বলো মোবাইলটা তোকে কে দিছে? আমি বললাম আমি এটা কিনছি। তো বলি তুই কীভাবে মোবাইল কিনলে? আমি বলি যেভাবেই হোক আমি তো কিনছি। তো যাই হোক, বাবা আমাকে বলতেছে যে মা দেখ, এগুলো ভালো না, তুই চুরি করে মোবাইল চালাবি, এটা কিন্তু ভালো দেখায় না। আমি বলি বাবা চালাই তো কী হয়েছে, আমি তো ওভাবেই কিছু করি না। তখন আমার সৎমা বলতেছে কিছু করো না, সারা রাত জেগে তুমি ফোনে কথা বলো। একটা পর্যায়ে আমার সৎমা আমার উপরে প্রচুর পরিমাণ রেগে যায়। যাই হোক, বাবা আমার কাছ থেকে মোবাইল ফোনটা নিয়ে যায়। বাবা যখন আমার কাছ থেকে মোবাইল ফোনটা নিয়ে যায় তখন আমি আর আরিফের সাথে কথা বলতে পারি না। বাবা মোবাইল ফোনটা বন্ধ করে তার ড্রয়ারের মধ্যে ঢুকে রাখে। যাই হোক, আমি তখন আরিফের সাথে কথা বলতে পারি না, আমার বুকটা তখন ফেটে যাচ্ছিল, আমার প্রচুর পরিমাণ কষ্ট লাগতেছিল। এরই মাঝে আমার যে স্বামী ছিল আসলাম, ও কী করে ওদের বাড়ি থেকে আমার জন্য একটা মোবাইল ফোন পাঠায় আমার সাথে কথা বলার জন্য। যখন মোবাইল ফোনটা পাঠায় তখন আমার মা বলতেছে যে নেই, অনেক দামি মোবাইল ফোনটা, কিন্তু অনেক দামি ছিল, ওই সময় অনেক এক্সপেন্সিভ একটা ফোন ছিল। তখন আরিফ আমাকে মোবাইল ফোনটা যখন দেয়, আমি তখন ওই মোবাইল ফোন দিয়ে আরিফের সাথে আবারও কথা বলতে শুরু করি। আরিফকে যখন ফোন দিয়ে আরিফ প্রচুর পরিমাণ কান্না করে, এত কান্না করে বলে বোঝাতে পারবো না। ওর সাথে আমার কথা হয় না 3 দিন, কিন্তু আমাকে বলে যে আমি কুমিল্লাতে আসি। আমি বললাম কী বলো? বলে হ্যাঁ। আমি বলি সত্যি? বলে সত্যি। আমি বলি কেন কুমিল্লাতে আসছো? ও বলে তোমার মোবাইল ফোন বন্ধ ছিল, আমি টেনশনে কুমিল্লায় চলে আসছি। আমি বুঝতে পারছি মানুষটা আমাকে অনেক ভালোবাসে, বাট এরই মাঝে আমার স্বামী আমাকে কন্টিনিউ কল দিতে থাকে। আমি যখন ওনার সাথে মাঝে মাঝে মানে ঘন ঘন কথা বলি তখন এই ব্যাপারগুলো আরিফের কাছে ভালো লাগে না। আরিফ মাঝে মাঝে আমার ফোনটা ওয়েটিং দেখে সে আমার সাথে প্রচুর পরিমাণ রাগারাগি করে। আমাকে বলে কে কল দিয়েছে? আমি একদিন বলি চাচাতো ভাই, ফুপাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই কিংবা আন্টি, এরকম করে আসলে কতদিন বোঝানো যায়। কিন্তু আরিফ অনেকভাবে ভেঙে পড়তেছে। আরিফ আমাকে বারবার বলতেছে না তোমাকে কে কল দেয়, এটা আমাকে জানতে হবে। তাই আমি বলি যে আমাকে কেউ কল দেয় না, আমি হচ্ছে এরকম করে ওকে বোঝাই, কিন্তু ও না বুঝতে রাজি নাই। এভাবে বেশ কিছুদিন যাওয়ার পরে আমি দেখতে পাই যে আরিফ অনেক বেশি নর্মাল হয়ে গেছে, মানে আমার সাথে প্রচুর পরিমাণ ঝগড়া করে, কথায় কথায় ও আমার উপরে অনেক বেশি ক্ষেপে যায়। তো তখনও আমি চিন্তা ভাবনা করতেছিলাম যে যাই হোক, আমি ছেলেটাকে আর কষ্ট দিব না, আমি ওকে কষ্ট দিব না, আমি ওকে আমার মনের সবগুলো কথা বলে দিব, কারণ আমার বিয়ে হয়েছে এটা আমি ওর কাছে লুকাইতেছি কেন। আচ্ছা, তখন কিন্তু তার সাথে আমার রিলেশনটা প্রায় 1 বৎসরের মতো হয়ে গেছে। তো 1 বছর পরের ঘটনা এটা। তো আমি তখন চিন্তা ভাবনা করতেছিলাম যে আমি তার কাছে সবগুলো সত্য কথা বলে দিব যে আমার বিয়ে হয়েছে, এরকম ঘটনা, এর সব কিছু জেনে শুনে যদি সে আমাকে ভালোবাসে তাহলে ওয়েল ডান, সে আমাকে ভালোবাসবে, আর যদি ছেড়ে চলে যায় তাহলে চলে যাবে। যাই হোক, আমি এটা চিন্তা ভাবনা করতেছি যে আমি রাতের বেলা আরিফকে এই কথাটা বলবো। ঠিক তখনই সন্ধ্যাবেলা আরিফ আমাকে কল দিতে থাকে, অনেকগুলো কল দিচ্ছে, একটার পর একটা কল দিচ্ছে। তখন আমি বাধ্য হয়ে একটা সময় ওর কলটা রিসিভ করলাম, কারণ আমি ওর সাথে নর্মালি কথা বলি রাত 11টার পরে, সন্ধ্যার সময় কথা বলি না। তো আমাদের হচ্ছে খেরের মুরুল আছে, তো মুরুলের পাশে গিয়ে আমি ওর সাথে কথা বলতেছিলাম। তো আমি বলতেছিলাম যে আরিফ কেন কল দিয়েছো? তা আমাকে বলতেছে আমি না অ্যাক্সিডেন্ট করছি। আমি বলতেছি তুমি অ্যাক্সিডেন্ট করছো মানে কী হয়েছে তোমার? পরে বলতেছে যে আমি হচ্ছে মানে গাড়ি অ্যাক্সিডেন্ট করছি। আমি বললাম কীভাবে? পরে বলতেছে ফয়েজ লিক থেকে বেরোয়ার সময় একটা মাইক্রোবাস এসে আমাকে মেরে দিছে। আমি তখন প্রচুর পরিমাণ মানে একরকম কান্নায় ভেঙে পড়ি। কী বলতেছো? আমি কিন্তু আরিফকে অনেক বেশি ভালোবাসি, আমি জানি যে সারা পৃথিবী একদিকে, আমার আরিফ একদিকে। তখনও প্রচুর পরিমাণ কান্না করো। ও বলেছে আমার মনে হয় আমার পাটা ভেঙে যাবে, আমি মনে হয় আমার পাটা নাড়াইতে পারবো না। তখন আমি বলতেছি আরিফ এগুলো কী বলতেছো, তুমি কি পাগল হয়ে গেছো? তো আমাকে বলতেছে আমি না কিছুই বুঝতে পারতেছি না কেন আমার এরকম হচ্ছে, তো তুমি কি একটু আসবা চিটংয়ে? আমি বললাম যে চিটগং আমি কিভাবে যাব, এটা কি কখনো সম্ভব? তো আরিফ আমাকে খুব রিকোয়েস্ট করতেছে, খুবই কান্নাকাটি করতেছে, বলে প্লিজ তুমি একটু আসো। তখন আমি কী করি, আমার মাকে বলি যে মা আমার একটা বান্ধবীর বিয়ে, আমি স্বর্ণাকে অনেক বুঝাই। তো স্বর্ণা আমাকে বলে যে আমি চিটংয়ে যাব না, আমি তোকে বাসা থেকে বের হওয়ার ব্যবস্থা করে দিব। তখন স্বর্ণা বলে যে ওর একটা আত্মীয়র বিয়ে, এটা বলে আমাকে নিয়ে যায় বাসা থেকে। যখন আমাকে বাসা থেকে নিয়ে যাওয়ার পরে স্বর্ণা তার নানু বাড়িতে চলে যায়, এবং আমাকে চিটংয়ের বাসে উঠায় দেয়। তখন আমি একাই কী করি, আরিফের সাথে দেখা করতে যাই। আমি যখন চিটং হচ্ছে
জিএসসি মোড়ে গিয়ে নামি, তখন আরিফ এসে আমার সাথে দেখা করার পরে আরিফ আমাকে বলতেছে যে আজকে মানে আমি তখন দেখতেছি যে আরিফ এরকম মানে খুঁড়িয়ে হাঁটতেছে। তাই আমি বললাম তো পায়ে কিন্তু কোনো ব্যান্ডেজ নাই। আমি দেখলাম যে পায়ে কোনো রকম ব্যান্ডেজ নাই। তাই আমি বললাম যে তুমি ব্যান্ডেজ করো নাই? ও বলে যে না করি নাই। আমি কী বলতেছো, তোমার পা ভেঙে গেছে, তুমি ব্যান্ডেজ করবা না? তো বলে সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। আমি বললাম তার মানে কি তুমি এটা মিথ্যে বলেছো? ও বলে যে না মিথ্যে বলি না, আমার তোমাকে প্রচণ্ড দেখতে ইচ্ছে করতেছিল, যার জন্য আমি তোমাকে নিয়ে আসছি। আমি বলি ঠিক আছে, এখন তো দেখেছো, আমি না হয় এখন চলে যাই। ও বলে সেই কুমিল্লা থেকে আসছো, অন্তত একটা রাত থাকবে না? আমি বলি একটা রাত আমি কোথায় থাকবো? আমাকে বলতেছে আমি তোমার জন্য থাকার ব্যবস্থা করেছি। আমি বলি না এটা ভালো দেখায় না। আমাকে বলে যে না তুমি ভয় পেও না, আমার একটা মেয়ে বান্ধবীর বাসায় তুমি থাকবা, মানে ওর বাবা মা সবাই আছে, মেয়েটা অনেক ভালো। তো আমি কী করি, সারাটা দিন আরিফের সাথে থাকার পরে সুন্দর সময় আরিফ সে মেয়ের বান্ধবীর বাসায় আমাকে পাঠিয়ে দেয়। তো পাঠিয়ে দেয়, আমি মেয়েটার সাথে বাসায় যাই। অ্যান্ড সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে আমি বাসায় গিয়ে দেখতে পাই আরিফ বলেছিল যে মেয়েটার বাবা মা আছে, বাট আমি ওখানে দেখতে পাই যে শুধু মেয়েটা একা, ওর কোনো বাবা মা নাই। আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনার আব্বা আম্মা কোথায়? উনি বলে যে বাইরে গেছে, একটু পরে আসবে। এরকম করতে করতে রাত প্রায় 8টা বেজে যায়। 8টা বেজে যাওয়ার পর আমি হঠাৎ করে দেখি যে আরিফ মেয়েটার বাসায় আসছে। আসার পর আমি আরিফকে বলতেছি, আরিফ তুমি বললে যে ওর আব্বা আম্মা আছে বাসায়, ওর বাসাতে কেউ নেই, আর তুমি যে ওদের বাসায় আসছো ওর আব্বা আম্মা দেখে ফেলবে না? পরে বলতেছে আমি তোমার কাছে আসছি। আমি বললাম যে আমার কাছে আসছো কেন? এত রাতের বেলায় 8টা বাজে কেন আসছো? আমি তো সকালবেলা তোমার সাথে দেখা করতাম। তখন সে আমার পাশে বসে বলতেছে যে তুমি আমাকে একটা সত্য কথা বলবা? আমি বলি হ্যাঁ বলবো না কেন, বলো। তো আমাকে বলতেছে যে আচ্ছা তুমি আমাকে এত অবহেলা কেন করো, এত অ্যাভয়েড কেন করো? আমি তখন তারা বলতেছি যে আমি তোমাকে কেন অ্যাভয়েড করি আমি তোমাকে সেটা বলবো। ও আমার বলতেছে তুমি কি বলবা? আমি তোমাকে বলবো। আমি তখন বলতেছি যে আরিফ মানে তুমি আমাকে বলবো, মানে তুমি কি বলবা? তখন আমাকে বলতেছে, ও খুব অকথ্য ভাষা বলতেছে, বান্দির বাচ্চা, তুই একা একটা মেয়ে হইয়া 2-3টা ছেলেরে নাঠাই হইয়া তুই ঘুরাইতাছস, নাটাই হাতে তুই ঘুরির মতো ঘুরেইতাছস। তখন আমি বললাম যে আরিফ মানে তুমি এরকম করে অকথ্য ভাষায় কেন কথা বলতেছ? সাথে সাথে সে আমার গালে একটা থাপ্পড় বসায় দেয়। থাপ্পড় বসায় দেওয়ার পরে আমাকে বলতেছে যে কুত্তার বাচ্চা তুই শোন, আমি তো সব ডিটেলস বের করেছি, তুই বিয়ে করছিস, তোর জামাই আছে, তোর জামাই দুবাইতে থাকে, তুই আমার জীবনটাকে কেন এইভাবে নষ্ট করলি? আমি তখন বলতেছি যে আরিফ দেখো আমি আজকে চিটংয়ে আসছি শুধু তোমাকে এই সবগুলো ব্যাপার খুলে বলার জন্য। তখন আমাকে বলতেছে যে খুলে বলবি, আমি এখন তোরে খুলে বলাবো। এরকম করতে করতে 2টা ছেলে রুমে আসার পরে আমি ওদেরকে চিনি না। তখন আমি আরিফকে বলতেছি যে আরিফ এই ভাইয়াগুলো কারা? পরে আরিফ কী করে আমার এরকম চুলের মুঠি ধরে আরিফ বলতেছে ওর মানে একটা ছেলে ছিল ওখানে সিয়াম নামের। পরে বলতেছে বন্ধু সিয়াম তোর যা করতে মনে কয় তাই কর, এই কুত্তার বাচ্চার চেহারা আর আমি দেখতে চাই না। এটা বলার পর আমি বলতেছি যে মানে আমি তখন কিছুই বুঝতে পারতেছিলাম না যে আমার সাথে কী হচ্ছিল। একটা পর্যায়ে মেয়েটাকে আমি আর দেখতে পাচ্ছি না, যে মেয়েটা আমাকে বাসায় নিয়ে আসছিলো তাকে আর আমি দেখতে পাচ্ছি না। তখন আরিফ কী করে, আরিফ পাশের রুমে চলে যায়। অ্যান্ড ওর যে বন্ধু সিয়াম ছিল, সিয়াম আমার সাথে অনৈতিক কাজ করতে শুরু করে, আমার সাথে দস্তাদস্তি করে। আমি তখন অনেকভাবে চেষ্টা করি ওখান থেকে ওঠার জন্য, বাট আমি কোনোভাবে ওখান থেকে উঠতে পারি না। সিয়াম আমাকে ওখানে ধর্ষণ করে। অ্যান্ড সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে সিয়ামের পর যে সিয়ামের আরেকটা বন্ধু ছিল, ওই বন্ধুটা যখন আমার সাথে এই কাজগুলো করতেছে, আরিফ তখন পাশের রুম থেকে আসার পর আরিফ তার মোবাইল ফোন বের করে আরিফ কী করতেছে, ও রেকর্ড করতেছে, মানে ভিডিও করতেছে। আমি বলতেছি যে আরিফ এগুলো তুমি কি করতেছ? ও তখন কি করে, আমি শুনতেছি ও বলতেছে চিল্লা যে এই মাগিটা আমার জীবনটাকে নষ্ট করেছে, 1 বছর আমার সাথে প্রেম করেছে, এই হারামজাদির জামাই আছে দুবাইতে থাকে, আজ আমার বন্ধু বান্ধবদেরকে ওরে ভোগে পাঠিয়ে দিলাম। আজকে আমার বন্ধু বান্ধব ওর মাঝে ওর মজা নিবে, আর আমিও মজা নিব, আপনাদেরকে দেখাবো। এটা বলার পর ওর বন্ধু যখন শেষ করে তখন আরিফ এসে আমাকে ধরে। অ্যান্ড তখন ওর বন্ধুটা এই সিনগুলো রেকর্ড করতেছিল। আমি চিৎকার করে কাঁদি, বাট আমার কান্নার শব্দ 4 দেওয়ালের বাইরে যায় না। আমি তখন বুঝতে পারতেছিলাম না যে আমার উপরে কী হচ্ছিল। আমি নিজেকে নিজে বিশ্বাস করতে পারতেছিলাম না যে আমি কেন আরিফের কথায় আমি আরিফের কথায় কেন আমি এত দূর চলে আসলাম। আমি প্রচণ্ড পরিমাণ কান্না করি। আমি জাস্ট চিন্তা করতেছি যে আল্লাহ হয় তুমি আমার জীবনটা নিয়ে যাও, আমি আর সহ্য করতে পারতেছি না। সারাটা রাত ওরা আমার সাথে এই কাজগুলো করে 3 জনের পালাক্রমে। যাই হোক, এরপরে সকালবেলা আমি আরিফকে বলতেছি যে আরিফ তুমি তো তোমার সব ইচ্ছা পূরণ করেছো, করেছো, এবার আমাকে একটু বাসে উঠিয়ে দাও, আমি কুমিল্লায় চলে যাই। তখন আমাকে বলতেছে যে কুমিল্লা তো তোরে পাঠিয়ে দিব, তোরেকে আমি এখানে রাখবো নাকি, আরেকটা দিন থাকবি। তখন আমি আরিফের পা ধরে কান্না করে ফেলে বলতেছি যে আরিফ তুমি আর আমার সাথে কাজগুলো কইরো না, আমাকে যাইতে দাও। আমি প্রচণ্ড রকম কান্না করি। তখন সে আমাকে বাসা থেকে একটা ধাক্কা দিয়ে বের করে দেয়।
সারাটা রাত ওরা আমার সাথে এই কাজগুলো করেছিল। আমি ঠিকমতো হাঁটতে পারতেছিলাম না। অনেক কষ্ট করে আমি কোনো রকম বাস স্ট্যান্ড আসলাম। বাস স্ট্যান্ড আসার পরে আমি কুমিল্লার একটা বাসের, আমার কাছে তেমন কোনো পার্সে তেমন কোনো টাকাও ছিল না। ওরা আমার প্রায় সবগুলো টাকা রেখে দিয়েছিল, শুধুমাত্র 120 টাকা রেখেছিল। বাট কুমিল্লার ভাড়া ছিল 180 টাকা। আমার কাছে অত টাকা ছিল না, বাট আমি 150 টাকা দিয়ে কাউন্টারের লোকটাকে বুঝিয়ে বললাম যে ভাইয়া আমি টাকা হারাই ফেলছি, একটু প্রবলেম, আমাকে একটু পাঠান। বাট কাউন্টারের লোকটার হয়তো মায়া লাগলো, সে আমাকে একটা 150 টাকা দিয়ে আমাকে বাসে উঠিয়ে দিল। তখন আমি বাসে করে যখন নামি, হচ্ছে পদুয়ার বাজার বিশ্ব রোড নামি, তখন থেকে আমি এলাকায় যাব, এলাকায় যাওয়ার মতো ভাড়া আমার নাই। তো যাই হোক, ওখান থেকে একটা সিন যে আমি ঠিক করলাম যে বাসায় গিয়ে ভাড়া দিব। বাসায় আসার পরে আমি আমার আব্বার কাছ থেকে টাকা নিয়ে সিএনজি ড্রাইভার থেকে বিদায় করি। তখন আম্মা আমার মুখের দিকে তাকিয়ে বলতেছে, কিরে তুই নাকি বিয়ে গেলি, তুই বলি যে বিয়েতে 3 দিন থাকবি, কিন্তু তুই যে চলে আসলি এরপরের দিন। তাই আমি বলতেছি যে মা, আমার শরীরটা ভালো লাগতেছে না। আমি রুমে গিয়ে বালিশটাকে জড়িয়ে ধরে ইচ্ছা মতো কান্না করতে থাকি। আমি তখন আমার মনটাকে বুঝাই, যা হবার তা তো হয়ে গেছে, আমি তো আর আমার ইজ্জতটাকে ফিরে পাবো না, যেটা হবার সেটা তো হয়ে গেছে। তখন আমি চিন্তা করতেছি যে আমি আমার স্বামী, যিনি আসলাম, যে আমাকে বিয়ে করেছে, আমি ভাবলাম যে আমি আসলামকে আমার মনে প্রাণে ভালোবাসবো, আমি এসব ভুলে যাব। তখন আমি আমার আব্বাকে বলি যে আব্বা, আমার তো বিয়ে হয়েছে, আমার তো স্বামী আছে, তাহলে কেন আসলাম হচ্ছে ওইদিকে থাকবে? আসলামকে তুমি আসতে বলো, আমাকে আসলামের বাড়িতে পাঠাও। এটা বলে আমি আমার আব্বাকে রিকোয়েস্ট করার পরে আমার আব্বা করে কি যে ঠিক আছে। তখন আব্বা আসলামকে ফোন করার পরে আসলাম করে কি প্রায় প্রায় 20 থেকে 25 দিনের মাথায় সে হচ্ছে চলে আসার পরে সে কী করে, একটু পারিবারিকভাবে হচ্ছে ঘরোয়া অনুষ্ঠান করে আমাকে তাদের বাড়িতে উঠে নেয়। তখন আমি সুন্দর করে হচ্ছে আসলামের সাথে সংসার করতেছিলাম। আমার দিনগুলো ভালোই যাচ্ছিল, বাট এরই মাঝে আরিফের ফোনের প্রবণতা বেড়ে যায়। আরিফ আমাকে প্রচুর পরিমাণ কল দিতে থাকে, বাট আমি ওর কল আর রিসিভ করি না। বাট ও আমাকে দিনের পর দিন, রাতের পর রাত প্রচুর পরিমাণ ডিস্টার্ব করতে থাকে। এরই মাঝে একদিন আমি কী করি, ওয়াশরুমে গোসল করতে যাই, আমার মোবাইল ফোনটা রুমেই ছিল। আরিফ যখন কল দিচ্ছিল, কলের উপর কল, তখন আসলাম কিন্তু সচরাচর আমার মোবাইল ধরতো না, কিন্তু এতগুলো কল দেখে আসলাম কলটা রিসিভ করার পর আমি জানি না ওদের মাঝে কী কথা হয়। আমি ওয়াশরুম থেকে বের হয়ে দেখতেছি যে আমার ডায়ালের ভিতরে প্রায় 8 মিনিটের মতো মানে লাস্ট কল দেখাচ্ছে, আর এই নাম্বারটা ছিল আরিফের। যাই হোক, আমি প্রচুর পরিমাণ মানে টেনশনে পড়ে যাই, না জানি আল্লাহ ওরা জানি কী বলছে না কী কথা বলছে। আমি তো তখন আরিফকে কল দেওয়ার পর আরিফ আর আমার কল রিসিভ করে না। আমি যতই কল দিই, আরিফ আর আমার কল রিসিভ করে না। আমি 2 দিন ধরে আরিফকে কল দিচ্ছি শুধু কী কথা বলছে আমার স্বামীর সাথে এটা জানার জন্য, কিন্তু আরিফ কোনোভাবে আমার কল রিসিভ করতেছে না। যাই হোক, এভাবে কয়েকদিন যাওয়ার পরে একদিন আমার মনে আছে, দিনটা ছিল শুক্রবার হচ্ছে ওদের বাসায় কিছু মেহমান আসছিল। মেহমান আসার পরে সবাই চলে যাওয়ার পরে তখন হচ্ছে রাতের বেলায় আসলাম আমাকে বলতেছিল যে আচ্ছা, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করে তুমি সত্য করে বলবা? আমি বললাম যে হ্যাঁ, বলবো না কেন, অবশ্যই সত্য বলবো। তা আমাকে বলতেছে যে তুমি কি কোনো ছেলেকে ভালোবাসতা আরিফ নামের? তখন আমি ওর কাছে স্ট্রেট বলি যে হ্যাঁ, আমি আরিফ নামের একটা ছেলেকে ভালোবাসতাম। তো বলে ছেলেটা কি ভালো ছিল না? আমি বললাম যে ভালো ছিল না বলতে আমি ওর সাথে কথা বলতাম। তো বলে প্রেম করতা না? আমি বলি মানে তখন আর আমি একটু আমতো করে কথা বলি। তখনও কী করে বলে যে কালকে সকালে আমি তোমাকে প্রেমের মজা দেখাবো। আমি তখন বললাম যে প্রেমের মজা দেখাবা মানে? আমি না তোমার কথা বুঝতেছি না। তখন সে আমাকে বলতেছে সকাল হলেই বুঝতে পারবা। যাই হোক, সকাল আসার পরে আমি দেখি যে আমার আব্বা আমাদের বাড়িতে আসছে। আমার তখন হচ্ছে আসলাম কী করে আমার আব্বাকে বলতেছে যে আপনার মেয়ে কত বড় বেশ্যা আপনি দেখেন। তখন আমি দেখতেছি যে আসলাম তার মোবাইলের মধ্যে সেই ভিডিওগুলো দেখাচ্ছে, যেই ভিডিওগুলো চিটাগং হচ্ছে আরিফের বন্ধু সিয়ামরা আমাকে দর্শন করার সময় যে ভিডিওগুলো করছিল, সেম ভিডিওগুলো আরিফের মোবাইলে, হচ্ছে আসলামের মোবাইলে। আসলাম প্রত্যেকটা ভিডিও আমার আব্বাকে দেখাচ্ছিল। তখন আমার আব্বা ভিডিওগুলো দেখে আব্বা প্রচুর পরিমাণ লজ্জা পায়, আব্বা একদম কান্না করে ফেলে। তখন হচ্ছে আসলাম বলতেছিল যে আপনি আপনার মেয়েকে আমার বাড়ি থেকে নিয়ে যান। এটা বলার পরে তখন আমার আব্বা আমাকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসার পরে আব্বা আমাকে প্রচুর পরিমাণ মারে। আমার আব্বা কখনো এভাবে মারে না, আমার অসুস্থ বাবা আমাকে ইচ্ছা মতো মারে। জিজ্ঞেস করেছি তুই এগুলো কী করলি? তখন আমি বলতেছি যে আব্বা আমি কিছুই জানি না। ঠিক তারই 3 দিন পরে
আমি দেখতে পাই যে আসলাম কিছু লোক নিয়ে আমাদের বাড়িতে আসে। আসার পরে বলতেছে যে আমরা নাকি ওকে 10 লাখ টাকা দেওয়ার জন্য। তো আমার আব্বা বলতেছে কেন 10 লাখ টাকা দিব? তখন আসলাম বলতেছিল যে ও নাকি আমাকে নাকি 2 বছর বিদেশে থাইকা ও আমার জন্য অনেক টাকা পাঠাইছে, অ্যান্ড সেই টাকা দিয়ে আমরা চলাফেরা করছি, তার টাকা দিয়ে আমি স্বর্ণ গয়না কিনছি, অনেক রকম কথাবার্তা। কিন্তু সত্যিকার অর্থে আমি আল্লাহকে সাক্ষী করে বলতে পারবো আসলাম প্রায় 2 বছরের মতো বিদেশ ছিল, কিন্তু 2 বছরে আমার কাছে মনে হয় না যে আমাকে 2000 টাকা দিছে। তখন আমি বললাম যে ও আমাকে কোনো টাকা দেয় নাই। তখন উনি চেয়ারম্যানটা বলতেছে অবশ্যই টাকা দিছে, যেহেতু বিয়ে করছে সে টাকা দেয় নাই। তখন আমার আব্বার উপরে একটা ভিন্নভাবে প্রেশার দেয়, বিভিন্নভাবে। তখন আসলাম বলতেছে যদি আমার টাকা ফিরিয়ে না দেন তাহলে আমি আপনার মেয়ের নামে থানায় মামলা করে দিব। এভাবে আমার দিনগুলো কাটতে থাকে, আমি কী করবো ঠিক বুঝতে পারতেছিলাম না। আমি দেখতেছি যে আমার আব্বা খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, আমার আব্বা একেবারে প্রায় মৃত্যুর কোলে ঢলে পড়ছে, আর আমার সৎমা আমাকে প্রচুর পরিমাণ মারে, আমাকে খাবার খেতে দেয় না। দিনের পর দিন, রাতের পর রাত আমি এতটা ভেঙে পড়ি আমি ঠিক বলে বোঝাতে পারবো না। আমি প্রচুর পরিমাণ কান্না করি, আর থানা থেকে আমার আব্বাকে ফোন করা হয় টাকা দেওয়ার জন্য, কিন্তু আমার আব্বা টাকা দিবে কোত্থেকে? আমার আব্বার কাছে তো কোনো টাকা পয়সা, আমার আব্বা তো ওনার কাছ থেকে কোনো টাকা নেয় নাই। যাই হোক, এইভাবে যেতে যেতে আমি দেখতেছি যে আমার পক্ষে ঘরের মধ্যে থাকা কোনোভাবেই সম্ভব নয়। আমার আব্বা আম্মা আমাকে প্রচুর পরিমাণ টর্চার করতে শুরু করছে। এভাবে যেতে যেতে 2-3 দিন পরে আমাদের বাড়ির একটা মেয়ে আছে, আমাদের একই বাড়ির মেয়ে। ও ঢাকাতে একটা গার্মেন্টসে চাকরি করে। ওর সাথে আমি কোনোভাবে ওর ফোন নাম্বারটা নিয়ে ওকে ফোন করি, খুবই কান্নাকাটি করি। ওর নাম ছিল লিজা। আমি বলি যে লিজা, ওর প্রচুর কান্নাকাটি করে বলেছি লিজা দেখো এই ঘটনা, আমি খুব বিপদে আছি, আমার জন্য একটা কিছু করো। তখন লিজা আমাকে বলতেছে তুই যদি গার্মেন্টসে চাকরি করিস তাহলে ঢাকাতে চলে আয়, আমি তোর একটা চাকরির ব্যবস্থা করে দিব। তো ওই দিন রাতের বেলায় আমি কি করি, আমার আব্বার ট্যাগ থেকে মাত্র 600 টাকা চুরি করি। একরকম চুরি করে ওই 600 টাকা দিয়ে আমি ওই দিন রাতের বেলায় ঢাকার উদ্দেশ্যে, মানে লিজার বাসার উদ্দেশ্যে ঢাকায় রওনা দিই। অ্যান্ড আমি সরাসরি ঢাকাতে চলে যাই। ঢাকাতে যাওয়ার পরে আমি লিজাদের বাসায় উঠি। লিজা আমাকে প্রচুর পরিমাণ ভালোবাসা দিয়েছে, এটা আমি অস্বীকার করব না। ওর বাসায় ওঠার পর 4 দিন পর্যন্ত থাকি। 4 দিন থাকার পর ও আমাকে বলতেছে তুই কি কাজ করবি না? আমি বললাম যে হ্যাঁ, কাজ অবশ্যই করব। তো ও আমাকে ওর গার্মেন্টসে নিয়ে যায়। আমাকে কোয়ালিটি সেকশনে কাজ দেওয়া হয়, যে কাপড় চোপড় চেক করার জন্য। তো আমি কোয়ালিটি সেকশনে চাকরি করতে থাকি। বাট আমি তখন দেখতে পাই কোয়ালিটি সেকশনে যিনি সুপারভাইজার আছে উনি কথায় কথায় আমার গায়ে হাত তোলে। আমি তখন আমি একটা ব্যাপারে এখানে রেখে গেছি, আমি আর আমার আব্বা আম্মার সাথে কোনো যোগাযোগ করতেছি না। আমি ওর বাসায় থাকতেছি এবং ওকে রিকোয়েস্ট করেছি তুই কোনোভাবে আমার আব্বা আম্মাকে বলবি না যে আমি তোর কাছে আসি। তো যাই হোক, আমি দেখি যে গার্মেন্টসের সুপারভাইজার আমার উপরে বিভিন্নভাবে আমার গায়ে হাত তোলে। তখন একটা ব্যাপার, যখন গায়ে হাত তোলে এই ব্যাপারগুলো কী করে লিজা দেখতে পায়। লিজা দেখতে পাওয়ার পরে লিজা এই ব্যাপারগুলো উপরের মহলে যিনি জিএম থাকে জিএমকে জানায়। তখন জিএম সাহেব করে কি বলে যে মেয়েটাকে আর সুপারভাইজারকে আমার রুমে পাঠাও। তখন আমি আর সুপারভাইজার সরাসরি জিএম সাহেবের রুমে যাই। জিএম সাহেবের রুমে যাওয়ার পরে জিএম সাহেব আমার দিকে তাকাইয়ে থাকতেছে, মানে জিএম সাহেব কোনো কথা বলে না। আমাকে বলে যে তুমি কোথায় থাকো? তখন আমি বললাম আমার বান্ধবীর কথা বললাম, যে লিজার কথা বললাম। তো লিজাকে ডাকলো, লিজাকে ডাকে বলতেছে তোর কী হয়? তো বলো লিজা তো খুব সার করে সম্মান করতেছে। তো বলে যে এরকম খুব ভালো, এরকম কথাবার্তা বলে। তখন ওই সুপারভাইজারের চাকরিটা সাথে সাথে শেষ হয়ে যায়। সুপারভাইজারকে বলে দেয় যে আপনি অন্য কোথাও চাকরি নেন, আপনাকে আমরা এখান থেকে বিদায় করে দিলাম। যথারীতি সুপারভাইজারের চাকরিটা যখন চলে যায় তখন ওই জিএম যিনি ছিল উনি অনেক বড় লোক, মানে একটা গার্মেন্টসের মালিক, মানে উনি বিশাল অনেক বেশি টাকা পয়সার মালিক। তখন উনি কী করে আমাকে লিজাকে বলে যে তোমার ফোন নাম্বার কি অফিসে দেওয়া আছে? তখন লিজা বলে হ্যাঁ দেওয়া আছে। তো তারা চলে যায়। অ্যান্ড এর পরের দিন ওই জিএম লিজাকে কল দেয়। লিজাকে কল দিয়ে বলতেছে যে আমি তোমাদের বাসায় আসবো। তখন লিজা আমাকে বলতেছে কিরে জিএম সাহেব কেন আমাদের বাসায় আসতে চায়? আমি বললাম যে এত বড় জিএম, মানে উনি আমাদের বাসায় কেন আসবে? তো এরপরে যেমন কথা তেমন কাজ, উনি সন্ধ্যার সময় আমাদের বাসার গেটে আসে। ওনার গাড়িটা আমাদের বাসার ওইদিকে ঢুকে না। তো উনি বাইরে এসে লিজাকে কল দেয়। লিজা কী করে আমাকে নিয়ে যায়। যাওয়ার পরে উনি আমাদেরকে বলতেছে যে তো আমরা তো ওই বাসায় যাবো না, চলো রেস্টুরেন্টে যাই। ওনার এত বড় গাড়ি, আমার জীবনে আমি কখনো এত দামি গাড়িতে চড়ি নাই। ওনার গাড়ি ছড়ে আমরা একটা রেস্টুরেন্টে যাই। রেস্টুরেন্টে যাওয়ার পর আমরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করার পর উনি সন্ধ্যার সময় আবার এসে আমাদেরকে বাসায় নামাই দিয়ে যায়। বাট আমি কোনোভাবেই বুঝতেছি না জন্য আমাদেরকে কেন নিয়ে যায়, কেন খাওয়া দাওয়া করায়, এত কোনো কিছুই বুঝতেছি না। এর পরের দিন যখন আমি চাকরি করতে যাই তখন ওই জিএম আমাকে ডাইকে বলতেছে যে আপনি অফিসে কাজ করেন, আপনার আর কোয়ালিটিতে কাজ করার দরকার নাই। তখন উনি আমাকে অফিসে কাজ দেয়। আমার স্যালারি হয় 30,000 টাকা।
এভাবে কিছুদিন যাওয়ার পরে আমি দেখলাম যে উনি আমাকে একদিন হচ্ছে ওনার বাসায় উনি বলে যে ওনার নাকি ম্যারেজ ডে, ওনার বলে যে ম্যারেজ ডেতে আমাকে আর হচ্ছে আমার বান্ধবী লিজাকে দাওয়াত দেয় যে তোমরা আমাদের বাসায় আইসো। তো দাওয়াত দেওয়ার পরে আমরা কী করি, যথারীতি আমাকে যেই ঠিকানা দেওয়া হয় সেই ঠিকানায় আমরা যাই। অ্যান্ড যাওয়ার পরে উনি ওনাদের রুমে যাই, যাওয়ার পরে দেখতেছি যে হ্যাঁ বেলুন পার্টি এরকম কিছু হচ্ছে, বাট ওখানে আমি কোনো রকম হচ্ছে কাউকে দেখতে পাচ্ছি না, মানে লাইক হচ্ছে মানে কোনো রকম অন্য কোনো মানুষ নাই, মানে অন্য কোনো মেয়ে নাই। তখন আমি লিজাকে বলতেছিলাম যে আমরা এখানে কেন আসছি, তখন ওই যিনি জিএম ছিল উনি আমাকে ডাক দিয়ে আমাকে বলতেছে যে একটা আড়ালে গেলাম, আড়ালে নিয়ে উনি আমাকে বলতেছে যে দেখো আমার কিছু ফরেনিয়ার আছে, তোমার সাথে একটু কথা বলবে। তাই আমি বললাম যে আমার সাথে কি কথা বলবে স্যার? পরে বলতেছে যে একটু কথা বলবে, তাদের সাথে একটু ক্লোজলি কথা বলো। তো যখন আমাকে একটা রুমে পাঠানো হয়, আমি ওনাদের সাথে কথা বলি, তখন কিন্তু লিজা মানে অন্য একটা রুমে মানে ওর হচ্ছে ড্রয়িং রুমে বসে থাকে। আমি যখন ভিতরে যাই, ভিতরে যাওয়ার পর আমি দেখতে পাই যে ভায়ারগুলো বিদেশি ছিল, হয়তো ইউরোপিয়ান কোনো ভায়ার হবে। ওরা কী করে আমার গায়ে হাত দেওয়ার জন্য ট্রাই করে বিভিন্ন কথা বলতে, বাট ওদের ভাষা তো আমি বুঝি না, ওরা তো ইংলিশে কথা বলে। তো যখন গায়ে হাত দিতে চাই তখন আমি উঠে চলে এসে আমি দেখতেছি যে আমাদের যিনি জিএম ছিল উনি গেটের পাশে হচ্ছে একটা চেয়ারে বসে আছে। তখন আমি বললাম যে স্যার লোকগুলো জানে আমার সাথে কেমন করে কথা বলতেছে। তখন উনি বলে যে কেমন করে কথা বলে, তোমার গায়ে হাত দে? আমি বললাম হ্যাঁ গায়ে হাত দে। তো বলে গায়ে হাত দিলে সমস্যা কি, দেখ না। আমি বলতেছি স্যার এগুলো কী বলতেছেন, আমার গায়ে হাত দিবে মানে? তখন আমার বলতেছে যে বান্দির বাচ্চা ভিতরে যাইতে বলছি, ভিতরে যা। তখন আমি ভিতরে যাই না, যখন আমি চলে আসার জন্য ট্রাই করি তখন উনি আমার হাত চেপে ধরে উনি পাশের একটা রুমে আমাকে জোরাজোরি করে নিয়ে যায়। অ্যান্ড পাশের একটা রুমে উনি আমাকে জোর করে নিয়ে গিয়ে উনি ওখানে আমাকে ধর্ষণ করে। আমি তখন প্রচুর কান্না করি, প্রায় 1 ঘন্টার মতো আমার সাথে এই কাজগুলো করে। আমাকে বলতেছে তো তোর লজ্জা তো ভেঙে দিলাম, এখন তুই হচ্ছে যা ওই রুমে। তখন আমি বললাম যে আমি যাবো না। পরে বলে যে তুই যদি না যাস তাহলে তোরা এখানে আমি জবর করাই দিব। এটা বলার পরে উনি আমাকে ওই রুমে নিয়ে যায়, অ্যান্ড ওই রুমে ওই লোকগুলোর কাছে আমাকে দেয়। আমার আর লিজার সাথে কোনো দেখা হয় না, আমি সারাটা রাত ওদের সাথে থাকি। সকালবেলা আমাকে হচ্ছে উনি বের করার পরে আমি আর কোনো কথা বলি না, আমি ওখান থেকে সরাসরি হচ্ছে আমার বাসায় চলে আসি। অ্যান্ড বাসায় আসার পর আমি বাসায় এসে দেখি লিজা নাই। আমি কী করে বাড়িওয়ালার কাছ থেকে চাবি নিয়ে দরজা খুলে আমি ভিতরে ঢুকে আমি প্রচণ্ড পরিমাণ কান্না করি। আমি চিন্তা ভাবনা করতেছিলাম যে আমি এখান থেকে চলে যাব, আমি আর থাকবো না। তখন কি করে জিএম সাহেব হচ্ছে আবারও দুপুরবেলা আমাদের বাসার দিকে আসার পরে লিজাকে ফোন করে। তখন জিএম সাহেবের সাথে লিজা থাকে। লিজা বাসায় এসে আমাকে বলতেছে যে জিএম সাহেব তো বাইরে দাঁড়ায় আছে, তোরা ডাকতেছে। তখন আমি লিজাকে বলি যে লিজা আমি যাবো না। তো আমার বলতেছে কেন যাবি না, স্যার তোকে ডাকতেছে। আমি বলি তুই জানিস না কালকে রাতে আমার সাথে কী হয়েছে? তখন লিজা আমার বলতেছে দেখ বন্ধু মন খারাপ করিস না, এরকম অনেক কাজ আমার নিজের সাথে হয়েছে, কিছুই করার নাই। স্যার যেহেতু তোকে পছন্দ করছে, স্যার আসলে কাকে পছন্দ করে, তোকে পছন্দ করছে, তুই কিছু মনে করিস না। ও আমাকে অনেক বুঝে হচ্ছে আমাকে আবারও সে জিএমের কাছে নিয়ে যায়। অ্যান্ড জিএম আমাকে বাসায় নিয়ে পালাক্রমে আমার সাথে এই কাজগুলো করে। একটা পর্যায়ে উনি আমাকে বলতেছে যে তারপরে এভাবে বেশ কিছুদিন যাওয়ার পরে আমি দেখতেছি যে উনি করে এরকম বায়ারও আনে, বাট মাঝে মাঝে ওনার বন্ধু বান্ধবদের দিয়ে উনি আমার সাথে এই কাজগুলো করে। একটা পর্যায়ে উনি আমাকে ওনার বাসা থেকে আর বের হইতে দেয় না, মানে ওনার বাসায় উনি আমাকে রাখে, একরকম বান্দির মতো আমাকে খাটায়। দিনের পর দিন রাতের পর রাত উনি আমার সাথে এই কাজগুলো করে। আমি কোনোভাবে বাসা থেকে বেরও হইতে পারি না, আমার দুঃখের কথাগুলো কাউকে বলতেও পারি না। আর লিজার সাথে আমার কোনো যোগাযোগ হচ্ছে না, আমার পরিবারের সাথে আমার কোনো যোগাযোগ নাই। প্রায় 17 দিন থাকার পরে ওনার বাসা আমি 17 দিন ছিলাম। 17 দিন পরে একদিন আমি ওনার পা ধরে খুবই কান্নাকাটি করে বলতেছি যে আপনি আমাকে একটু বাইরে যেতে দেন, আমার না এই বন্দি ঘরের ভিতর আমার দমটা বেরিয়ে আসতেছে। তখন উনি আমাকে বুঝাইতেছে যে দেখো তোমার লাইফে যেটা হবার সেটা হয়ে গেছে, তোমার সাথে যা হয়েছে অত্র এলাকার মোটামুটি সবাই জানে। আর একটা কথা আমি তোমাকে বলতে চাই না যে তোমার সাথে অনৈতিক কাজের অনেক রকম ভিডিও ক্লিপ কিন্তু আমার কাছে আছে। উনি আমাকে ভিডিও ক্লিপগুলো দেখায়। আমি তখন তারে বলতেছি যে এরকম ভিডিও অনেক আগে আমার বের হয়েছে, আমার এরকম ভিডিও দেখার দরকার নাই। তখন উনি আমাকে বলতেছে তোর তো এরকম ভিডিও বের হবে আগেই, তোর শরীর দেখে এটা বোঝা যায়। উনি দিনের পর দিন রাতের পর রাত আমার সাথে এই কাজগুলো করে। একদিন আমি কি করি, অত্যন্ত রাগান্বিত হয়ে ওনার বাথরুমের ইয়াটা ভেঙে, আয়না ছিল ওরকম, আয়নাটা ভেঙে হচ্ছে অ্যাডজাস্ট ফ্যানের আয়না ভেঙে আমি ওইখান দিয়ে ওড়না পেঁচিয়ে অনেক কষ্টে, মানে পাশের একটা বিল্ডিং ছিল, ওনার রুমটা ছিল দোতলাতে, আমি কী করি একটা ওড়না পেঁচিয়ে পাশের বিল্ডিংয়ে গিয়ে খুব কষ্ট করে আমি নিচে নামি। নিচে নামার পরে আমি সরাসরি আমার বান্ধবীর বাসায় যাই। ওর বাসায় যাওয়ার পর ওকে আমি সব কিছু বলি, ওর পা ধরে আমি প্রচুর পরিমাণ কান্নাকাটি করি। তখন ও আমাকে ওইখান থেকে হচ্ছে আরেকটা বাসায় নিয়ে যায়, নতুন একটা বাসায় নিয়ে
যে আমাকে বলতেছে যে তুই এখন কী করবি, আমি তখন বলতেছিলাম যে আমি কী করবো আমারে বল। তখন ও আমারে বলতেছে যে বান্ধবী তুই যদি চলে যাস তাহলে আমার চাকরিটাও চলে যাবে আর আমি অনেক বড় বিপদে পড়ে যাব। তোর লাইফে তো অনেক রকম ঘটনা ঘটেই গেছে, তুই বাদ দে, তুই এগুলো করিস না, যা হবার তা তো হয়ে গেছে, তুই ঢাকাতে থাক, মাঝে মাঝে এমডি স্যার ফোন দিলে এমডি স্যারের সাথে দেখা করবি আর স্যার যা যা করতে বলে তাতেই করবি, প্রবলেম কি। এভাবে সে আমাকে বুঝিয়ে 2 দিন পরে আমাকে সে আবারও বাসায় নিয়ে যায়। বাসায় নিয়ে যাওয়ার পরে ও কী করে, এমডি স্যারের সাথে আবারও যোগাযোগ করে। যখন এমডি স্যারের সাথে যোগাযোগ করে এমডি স্যার আবার আমাদের বাসায় আসে। ওই দিন এমডি স্যার নিজে আমাদের রুমে এসে আমাকে অনেকভাবে বুঝিয়ে আমাকে বলতেছে যে দেখো তোমার লাইফে তো এগুলো হয়ে গেছে, তোমার আর জীবনটা কি আছে, তুমি এগুলো করতেছো, এগুলো করতেই থাকো। তখন থেকে আমি আমার বান্ধবীর কথা মতো আমি আবারও সে এমডি, তখন আমি আর এমডির বাসায় থাকি না, আমি ওনার বাসায় যাই এবং ওনার বাসা থেকে আসি। আজকে আমার কাছে মনে হয় যে ঢাকা শহরের মোটামুটি অনেক মানুষের কাছে আমি বেশ্যা নামে পরিচিত। আপন ভাই, আমার এই লজ্জার কথাগুলো আমি কাউকে বলতেও পারি না, কাউকে এই কথাগুলো শোনাইতে পারি না। আজ প্রায় 1 বৎসরের উপরে আমি নির্যাতনের শিকার হচ্ছি। আমি ওখান থেকে কোনো রকম যেতেও পারি না। আমি গ্রামে যাব, কার কাছে যাব? আমার এমন কোনো আত্মীয় স্বজন নাই যে কারো বাসায় গিয়ে আমি থাকতে পারবো। এরই মাঝে আপনাকে একটা কথা বলতে ভুলে গেছিলাম। আজ থেকে 3 মাস আগে আমার আব্বা মারা যায়। আব্বা যখন মারা যায়, আব্বার এই মৃত্যুর খবরটা আমি শুনতে পাই নাই। আব্বার এই মৃত্যুর খবরটা আমি জানি না। আমার আব্বা মারা যাবার 4 দিন পরে আমি শুনতে পাইছি আমার বান্ধবীর মাধ্যমে যে আমার আব্বা মারা গেছে। ওর মাকে যখন ফোন করে 3 দিন পরে ওর মাকে ফোন করে বললে ওর মা বলে যে তোর অমুক বাড়ির কাকা তো মারা গেছে, শুনছিস? তখন ও আমাকে বলে যে কিরে তোর বাবা তো মারা গেছে। সেদিন আমি প্রচুর পরিমাণ কান্না করি, কিন্তু আমার আব্বাকে মাটি দিয়ে ফেলেছিল, যার জন্য আমি আর বাড়িতে যাই নাই। বাড়িতে আমার সৎ মা, আমার যাওয়ার কোনো জায়গা নাই, পুরো পৃথিবীটা আমার জন্য অন্ধকার। আপন ভাই, আপনি কি লেখাগুলো লিখতে লিখতে আমি প্রচুর পরিমাণ কান্না করেছি। আমার মনে হয় না যে জন্মের পর থেকে আমি কখনো এতটা কখনো কেঁদেছি। আপন ভাই, আমি একটা বেশ্যা, আমি একটা খারাপ মেয়ে। আমি জানি না আমার এই খারাপ মেয়ের গল্পটা আপনি প্রচার করবেন কি না। আপনার কাছে আমি একটা বুদ্ধি চাই, যদি পারেন আমাকে একটা সলিউশন দিবেন যে আমি এখন কোন পথে যাব। আর আপনি অনেক ভালো থাকবেন। যদি আপনার সম্ভব হয় আমার জীবনের গল্পটা আপনি প্রচার করবেন। আপন ভাই, আপনার জন্য শুভকামনা, আপনি ভালো থাকবেন। সম্মানিত দর্শক শ্রোতা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এত লম্বা একটা স্টোরি আমার সাথে শোনার জন্য। আমি বলেছিলাম যে এরকম অহরহর ছেলেমেয়েরা এই ধরনের কাজগুলো করে। আপনি দেখবেন যে উনি নাম হচ্ছে পড়শি যদি তার প্রথম যেখানে তাকে বিয়ে দিয়েছিল তার স্বামী যিনি আসলাম ভাই ছিল, আসলাম ভাই প্রথম দিকে কিন্তু মানুষটা খারাপ ছিল না। পড়শি যদি কোনোভাবেই সে আসলামের সাথে ম্যাচিং করে নিয়ে নিত তাহলে কিন্তু তার জীবনে অ্যাক্সিডেন্টটা ঘটতো না। এবং সবশেষ সে যদি আরিফ নামের ছেলেটার সাথে সম্পর্ক ছিল, সে আরিফকে যদি সে ডিটেলসটা বলে সম্পর্কটা করতো বা সম্পর্ক হওয়ার আগে যদি সে আরিফকে এই কথাগুলো বলে দিত তাহলে কিন্তু তার জীবনে এই প্রবলেমটা ঘটতো না। 2টো প্রবলেম। অ্যান্ড 3টা প্রবলেম হচ্ছে পরিবারে যতই অত্যাচার করুক, একটা কথা আমি শুনেছিলাম যে আপনারা হয়তো কেউ খারাপভাবে নেবেন না, এটা হয়তো গুরুজনেরা মাঝে মাঝে বলে যে পুরুষ যদি রাগ করে হয় বাদশা আর নারী যদি রাগ করে হয় বেশ্যা। পুরুষ যদি রাগ করে হয় বাদশা আর নারী যদি রাগ করে হয় সে হয় বেশ্যা। এবং তারই প্রমাণ দিয়ে দিল হচ্ছে পড়শি। এটা আমার জন্য একটা ছবি পাঠিয়েছে ডিয়ার ভিউয়ার্স। ওর ছবিটা দেখার পর মানে আমার নিজের কাছে অতটা মায়া লেগেছে, আমি আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এত মিষ্টি চেহারার একটা মেয়ে, মানে চিন্তা করা যায় না যে তার জীবনে এত বড় ঘটনা ঘটে গেছে, মানে বিশ্বাস করা যায় না। যাক, উনি আমার কাছে সলিউশন চেয়েছে, আমি ওনাকে বলেছি যে কী কী করতে হবে। আমি তাকে হচ্ছে SMS-এর মাধ্যমে বলেছি। এখন আপনাদের কাছে বলি, তার সবচেয়ে বড় কাজ হবে সে তার যেহেতু সৎমা বাড়িতে আছে, যতই থাকুক না কেন সে তার বাপের ভিটা, তার বাপের পৈতৃক সম্পত্তি, সে তার বাপের ভিটাতে চলে যাওয়া উচিত তার জন্য। এটা আমি তাকে ফোনেও বলেছি, এখন হচ্ছে আবার আপনাদের মাঝে বললাম। ডিয়ার ভিউয়ার্স, এরকম ঘটনা আমাদের লাইফে অহরহ ঘটে থাকে, আমাদের আশেপাশে এবং আমাদের ব্যক্তিগত জীবনে এরকম ঘটনাটি ঘটে। আজ আমি একটা কথা বলি, আপনি এটা খেয়াল রাখবেন যে আমাদের সব স্বপ্নগুলো এই দুনিয়াতে পূরণ হবে না। যদি আমাদের সব স্বপ্নগুলো পূরণই হয় তবে সেটা আর দুনিয়া থাকে না। আপনি যখন জান্নাতে যাবেন তখন আপনার সমস্ত স্বপ্নগুলো পূরণ হবে। দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় একটা মানুষের সব স্বপ্নগুলো পূরণ হয় না।
যেটা পেয়েছেন সেটাতে আলহামদুলিল্লাহ বলেন, যেটা পেয়েছেন সেটাতে আলহামদুলিল্লাহ বলেন, তবেই আপনার জীবনে আপনি সুখে থাকবেন। এটা হচ্ছে সবচেয়ে বড় সত্য। এটা যদি মেনে নেন তাহলে আপনাকে কেউ কষ্ট দিতে পারবে না, আপনি এই দুনিয়াতে আর কোনো কষ্ট পাবেন না। যেটা আছে সেটাকে যদি আপনি নিজের মতো করে নিতে পারেন, সেটাকে যদি আলহামদুলিল্লাহ বলে আপনি অ্যাকসেপ্ট করে নিতে পারেন, তবেই আপনি আপনার জীবনে উইন হবেন। ডিয়ার ভিউয়ার্স, অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো আমি আপন এখানেই বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কারো জীবনের গল্প নিয়ে, জীবনের গল্প এই অনুষ্ঠানে আমি আপন আবারও হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।